So about Swift, understanding the high-level goals of the language. আচ্ছা তো goals গুলা কি দেখি তো Swift is a fantastic way to write software for phones, tablet, desktop, server, or anything else that runs code. আচ্ছা সার্ভারও করা যায় এটা আমি জানতাম না, আমি জানতাম যে আইফোন আর ম্যাক আইপ্যাড এগুলোর জন্য সুইফট ইউজ করে। আচ্ছা তো তারপর বলতেছে যে ইটস a safe and fast programming language that combines the best in modern language thinking with wisdom for a diverse open source community. আচ্ছা হ্যাঁ, তো সুইফট হচ্ছে আগে ওপেন সোর্স ছিল না, পরে মনে হয় ওপেন সোর্স করা হয়েছে। তো হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে সুইফট ইজ ফ্রেন্ডলি টু নিউ প্রোগ্রামার্স। হ্যাঁ আমি যতটুকু কোড করছি আমার কাছে মনে হচ্ছে যেটা বেশ ভালো ফ্রেন্ডলি আর কি। অ্যান্ড আমি একটু পড়ছিলাম এই দ্য সুইফট ট্যুর, ওখানে দেখে মনে হচ্ছে যে ওরা হচ্ছে একজন সি প্রোগ্রামারের জন্য লিখছে যে পুরা গাইডটা, যে সি প্রোগ্রামারের কেউ যদি সি প্রোগ্রামার হয়, সে যদি সিতে প্রোগ্রামিং করে বা সি প্লাস প্লাসে প্রোগ্রামিং করে, সে যদি এখন সুইফট শিখতে আসে তার কাছে জিনিসটা অনেক মানে ইজিয়ার মনে হবে মনে হচ্ছে। আচ্ছা তারপর হ্যাঁ বিগিনার ফ্রেন্ডলি, friendly to new programmers without sacrificing the power and flexibility that experienced programmers need. হ্যাঁ অনেক neat features আছে দেখছিলাম। আচ্ছা it's an industrial quality programming language that's as expressive and enjoyable as a scripting language. আচ্ছা এখানে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে মানে যেই ল্যাঙ্গুয়েজ থেকে ছোটোখাটো স্ক্রিপ্টস লেখা যায় বা বড় সড়ো স্ক্রিপ্টসও লেখা যায়, বাট মানে আমরা যেরকম মনে করেন পাইথন হচ্ছে স্ক্রিপ্টিং এর জন্য ইউজ করি, যে ছোটখাটো স্ক্রিপ্ট লিখি, তারপর ওটা হচ্ছে জাস্ট রান করি, একটা ইএক্সি ফাইল মানে একটা পাইথন ফাইল থাকে, ওই ফাইলটা জাস্ট রান করি। আবার পাইথন তো ফ্রেমওয়ার্কগুলোতে ইউজ হয়, যেমন জ্যাঙ্গো দিয়ে সার্ভার বানানো যায়। তো ওরকম আর কি, যে এটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলও ইউজ করা যাচ্ছে সুইফট, এবং হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা যায়। আর দেখবো আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কি বলতেছে। তারপর বলতেছে দ্য কম্পাইলার ইজ অপটিমাইজ ফর পারফরমেন্স অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ ইজ অপটিমাইজড ফর ডেভেলপমেন্ট উইদাউট কম্প্রোমাইজিং অন আইদার। আচ্ছা Swift defines away large classes of common programming errors by adapting modern programming patterns. আচ্ছা দেখি ভ্যারিয়েবলস আর অলওয়েজ ইনিশিয়ালাইজড বিফোর ইউজ। আচ্ছা এটা মনে হয় যে নাল সেফটিটা আছে এখানে, যে আমি ভ্যারিয়েবলসকে হচ্ছে নাল হিসেবে অ্যাসাইন করতে পারবো না আনলেস স্পেসিফাইড। তো তার মানে হচ্ছে আমি কখনো হচ্ছে যে নাল পয়েন্টের এক্সেপশন যেটা জাভাতে আসে ওটা আমার আসবে না সুইফটে। তারপর বলতেছে অ্যারে ইন্ডিসেস আর চেকড ফর আউট অফ বাউন্ড এরর্স। হ্যাঁ সো যারা সি বা সি প্লাস প্লাসে প্রোগ্রামিং করছেন তারা জানেন যে আমরা যদি অ্যারের ইন্ডেক্সটা হচ্ছে আউট অফ বাউন্ড দেই, মানে অ্যারের যতগুলো ইন্ডেক্স আছে লেটস সে একটা অ্যারের সাইজ হচ্ছে 4, তাহলে ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 3, আমি 3 এর বেশিও দিই তাও হচ্ছে কোনো সমস্যা হয় না ওখানে, বরং হচ্ছে একটা গার্বেজ ভ্যালু শো করে, বা এখানে হচ্ছে এরর শো করবে। তো এটা একটা ভালো জিনিস, তাহলে মানে আমরা কিছু এরর সাথে অ্যাভয়েড করতে পারবো এরকম আউট অফ বাউন্ড এররগুলো, তো মেমোরি লিক্স হবে না। তারপর হচ্ছে ইন্টিজার্স আর চেক ফর ওভারফ্লো। আচ্ছা হ্যাঁ এটাও একটা নাইস জিনিস, যে আমাদের সিতে হচ্ছে ওভারফ্লো হইলে হচ্ছে আবার নেগেটিভ, মানে যদি নাম্বারটা অনেক বড় হইতে থাকতো তাহলে দেখা যেত যে ওভারফ্লো করে আবার নেগেটিভ হয়ে যেত। তো ওইটা হচ্ছে এখানে হবে না, এটা হচ্ছে এরর শো করবে ওভারফ্লো হলে। তারপর বলতেছে যে অপশনালস এনশিওর দ্যাট নীল ভ্যালু আর হ্যান্ডেল এক্সপ্লিসিটলি। আচ্ছা এখানে মনে হয় আমরা যে কটলিন বা ডার্টে নাল ইউজ করছি, বা জাভাস্ক্রিপ্টে মনে হয় নাল, পাইথনের নান, সো আর হচ্ছে সুইফটে মনে হয় নীল। তো কেন নীল দিছে বুঝতেছি না আসলে, বাট ভালো চয়েস কি আসলে নীল লেখাটা। আচ্ছা এটা মানে কেমন একটা যায় আসে না, বাট মানে নাল যেহেতু একটা আহ, একটা ইয়ে হয়ে গেছিল, কনভেনশন হয়ে গেছিল, সো নাল ইউজ করা যেত। আচ্ছা সমস্যা নেই, আমরা নীল মনে রাখবো। সো এখন নালেবল ভ্যারিয়েবল না বলে আমরা বলবো নীলেবল ভ্যারিয়েবল। আচ্ছা অপশনালস বলে দিছে ওরা। আচ্ছা তো ওরা মনে হয় নালেবল ভ্যারিয়েবলকে ওরা বলে অপশনালস ডাকে। আচ্ছা তারপর বলতেছে যে মেমোরিজ ম্যানেজ অটোমেটিক্যালি। আচ্ছা এটা মেমোরি ম্যানেজমেন্ট নিয়ে আমার তেমন আইডিয়া নেই। তারপর হচ্ছে এরর হ্যান্ডলিং অ্যালাউস কন্ট্রোলড রিকভারি ফ্রম আনএক্সেপ্টেড ফেলিয়ার্স। এটার মানে কি এটাও জানি না। এরর হ্যান্ডলিং তো মোটামুটি সব ল্যাঙ্গুয়েজে আছে। আচ্ছা সি প্লাস প্লাস তো নাই মনে হয়। আচ্ছা ওইটাই মনে হয় বুঝেছে, ট্রাই ক্যাচ ব্লকগুলো আছে এখানে। ট্রাই ক্যাচ ব্লক যদি না বুঝে থাকো কেউ, সো আমরা পরে দেখতে পারবো এখানে অ্যাকচুয়ালি, যে সুইফট ট্যুরে যখন যাবো তখন ওখানে এরর হ্যান্ডলিং কিছু আছে। আচ্ছা তারপর বলছে সুইফট কোড ইজ কম্পাইল অ্যান্ড অপটিমাইজ টু গেট মোস্ট আউট অফ মডার্ন হার্ডওয়্যার। আচ্ছা
The syntax and standard library have been designed based on the guiding principle that the obvious way to write your code should also perform the best. আচ্ছা মানে কোডটা রিডেবলও হবে এবং পারফরমেন্সও ভালো হবে, এটাই একটু আগে তো আবার এটা বলছিল, আবার রিপিট করছে। আচ্ছা, its combination of safety and speed make Swift an excellent choice for everything from Hello World to entire operating system. Swift combines a modern lightweight syntax that's familiar for developers coming from other popular languages with powerful features like type inference. আচ্ছা, টাইপ ইনফারেন্স হচ্ছে যে আমি যদি একটা ভ্যারিয়েবলের ডেটা টাইপ নাও বলে দিই, ভ্যারিয়েবলের ডেটাটা দেখে সে ডেটা টাইপটা ইনফার করতে পারবে, মানে গেস করতে পারবে। এটা হচ্ছে টাইপ ইনফারেন্স, আমরা দেখবো, সমস্যা নেই। প্যাটার্ন ম্যাচিং, আচ্ছা প্যাটার্ন ম্যাচিং কি এখানে কি বোঝাচ্ছে জানি না। তারপর বলতেছে যে allowing complex ideas to be expressed in a clear and concise manner. আচ্ছা, as a result code is easier to read, write and maintain. আচ্ছা, তারপর বলতেছে Swift continues to evolve with thoughtful new features and powerful capabilities. The goal for Swift are ambitious. We can't wait to see what you create with it. আচ্ছা, এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটটাতে আসি এটা হচ্ছে swift.org এর, এটা ইয়ের ওয়েবসাইট না, অ্যাপলের কোনো ওয়েবসাইট না আর কি। যদিও মানে ডিজাইনটা অনেকটা মানে অ্যাপলের মতো, অ্যাপলের ডিজাইন, ওয়েব ডিজাইনগুলো এরকম হয়। তো এটা কেন বলতেছি, কারণ হচ্ছে যে আমি কয়েকদিন আগে মনে হয় দেখছিলাম যে কোনো একটা এআই প্রজেক্টে মনে হয় গুগল ও সুইফট ইউজ করতেছে। তো এটা কিছু সুইফট আসলে সব জায়গায় ইউজ করা যাবে, এটা নট লিমিটেড টু অ্যাপল অনলি, বাট মনে হয় এটা অ্যাপল শুরু করছিল, লঞ্চটা মনে হয় অ্যাপলে করছিল। তো যেটা সুবিধা হচ্ছে যে অ্যাপল অনেক অপিনিয়নেটেড এবং মানে অনেক চিন্তা করে একটা ফিচার অ্যাড করে, মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আর কি অ্যাপলের সাথে। সো এটাতে যে সুবিধাটা হয়েছে যে ওরা অনেক, এই যে এখানে যে ওয়ার্ডটা লিখছে যে থটফুল, ওরা যখন নতুন একটা ফিচার অ্যাড করে তখন সেটা অনেক থটফুল হয়, যে চিন্তা ভাবনা করে অ্যাড করছে, ব্রেকিং কোনো চেঞ্জেস থাকবে না এবং মানে কোড করে মজা আসবে আমি যতটুকু বুঝতেছি এখানে। তো দেখা যাক কি হয়। আচ্ছা, সুইফটের এখানে ভার্সন কম্পাটিবিলিটিটা আসছে, এটা আমি পড়ি নাই, মনে হচ্ছে অত ইম্পর্টেন্ট না, তার জন্য এটা বাদ দিচ্ছি। তো সুইফট এটা এটা আমাদের মেইন গোল আর কি, ভিডিওতে আমরা এটা পুরোটা শেষ করার চেষ্টা করবো অ্যান্ড সাথে কোড করবো যাতে বুঝতে পারি। আচ্ছা, সো প্রথমে বলছে ট্রেডিশন সাজেস্ট দ্যাট দ্য ফার্স্ট প্রোগ্রাম ইন এ নিউ ল্যাঙ্গুয়েজ শুড প্রিন্ট দ্য ওয়ার্ডস হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, সো প্রথমে আমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে অ্যাজ কনভেনশন, অ্যাজ ট্রেডিশন অন দ্য স্ক্রিন। আচ্ছা, তারপর বলতেছে যে ইন সুইফট দিস ক্যান বি ডান ইন এ সিঙ্গল লাইন, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, ট্রাই করে দেখি আমরা। সো আমি হচ্ছে একটা এক্সকোড থেকে প্লেগ্রাউন্ড ওপেন করে রাখছি, আপনি নিউ থেকে প্লেগ্রাউন্ডে গেলেই হবে, তাহলে নতুন একটা প্লেগ্রাউন্ড ওপেন হয়ে যাবে। সো আমি লিখি এখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড আর রান করি। হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে জাস্ট এক মানে পাইথনের মতো অনেকটা, যেরকম জাস্ট হচ্ছে প্রিন্ট লিখলে হয়ে যাচ্ছে, কিন্তু ইয়েতে যেটা দেখতেছিলাম আমরা সি প্লাস প্লাস মেইন ফাংশন লেখা লাগতো, বা ডার্টেও আমি ফ্লাটারে কোড করতাম আগে, তো দেখছিলাম যে ডার্টেও হচ্ছে ইয়ে করা লাগতো, মেইন ফাংশন ছিল, কিন্তু এখানে কোনো মেইন ফাংশন নাই। আচ্ছা, তারপর বলতেছে দিস সিনট্যাক্স শুড লুক ফ্যামিলিয়ার ইফ ইউ নো অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আচ্ছা। In Swift, this line of code is a complete program. You don't need to import a separate library for functionality like outputting text or handling strings. আচ্ছা, হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা সি বা সি প্লাস প্লাসে দেখছিলাম যে আমাদের সিতে হচ্ছে ইম্পোর্ট stdio.h করা লাগতো, সি প্লাস প্লাসে হচ্ছে আইও স্ট্রিম ইম্পোর্ট করা লাগতো, কিন্তু এখানে আমরা দেখতেছি যে কোনো ইম্পোর্ট করা লাগে না, এগুলো হচ্ছে মেইন ল্যাঙ্গুয়েজের বিল্ট ইনস। তো তার জন্য আমাদের কোনো ইম্পোর্ট করা লাগে নাই, এমনকি স্ট্রিংয়ের জন্য মানে প্রথমত প্রিন্টের জন্য ইম্পোর্ট করা লাগে নাই, তাছাড়া স্ট্রিং ম্যানেজমেন্ট করার জন্য আমার কোনো ইম্পোর্ট করা লাগে নাই এখানে। আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কি লাগে, সিতে তো লাগতো না, স্ট্রিং ডট এইচ একটা আছে, বাট ওগুলোতে ফাংশনের জন্য। আচ্ছা, যাই হোক, হ্যান্ডলিং স্ট্রিং এখানে কেন লাগছে আমি জানি না, কোনো ল্যাঙ্গুয়েজে হয়তো লাগে। আচ্ছা, তারপর বলতেছে যে code written at global scope is used as the entry point for the program, so you don't need a main function. আচ্ছা, তো একটু আগে যেটা বলতেছিলাম আর কি, যে সি প্লাস প্লাস হচ্ছে আমাদের একটা মেইন ফাংশন লাগে, কিন্তু এখানে হচ্ছে মেইন ফাংশনটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট বলি আমরা, কিন্তু এন্ট্রি পয়েন্টটা আসলে মানে একটা কিওয়ার্ড এখানে এন্ট্রি পয়েন্ট, কিন্তু এখানে আমরা যেটা দেখতেছি যে
আমাদের কোনো মেইন ফাংশন লাগতেছে না, আমরা গ্লোবাল স্কোপে যা লিখবো সেটাই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। সো হ্যাঁ, গ্লোবাল স্কোপ হচ্ছে যে বেসিক্যালি আমি যদি এখানে একটা ফাংশন বানাইতাম, একটা ফাংশন কেমন লেখে, ফাঙ্ক, লেটস একটা নাম দিলাম হচ্ছে সাম ফাংশন। সো এখানে যে দেখতেছি যে আমাদের এটা হচ্ছে একটা স্কোপ, এই ব্র্যাকেটের ভিতর যেগুলো থাকবে সেটা হচ্ছে আমার একটা স্কোপ, অ্যান্ড ওটার ভিতরে আমি হচ্ছে প্রিন্ট করতেছি। আর যদি হচ্ছে আমি বাইরে প্রিন্ট করি তাহলে হচ্ছে মানে কোনো এইসব কার্লি ব্রেসেসের ভিতরে না, কার্লি ব্রেসেসের বাইরে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে গ্লোবাল স্কোপ। তো এই আর কি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার এখানে যে এগুলো আসতেছে এটার কারণ হচ্ছে আমি ভিম ইউজ করতেছি। আপনারা চাইলে এই এক্স করে ভিম অন করতে পারেন, ভিম অন না করলে এগুলো আসবে না আর কি। সো এই আর কি। আচ্ছা, তারপর বলতেছে হ্যাঁ মেইন ফাংশন লাগবে না। তারপর ইউ অলসো ডোন্ট নিড টু রাইট সেমিকোলন এট দ্য এন্ড অফ এভরি স্টেটমেন্ট। হ্যাঁ, সি সি প্লাস প্লাস আমাদের সেমিকোলন লেখা লাগতো, এটা হচ্ছে পাইথনের মতো সেমিকোলন লেখা লাগে না। This tool gives you enough information to start writing code in Swift by showing you how to accomplish a variety of programming tasks. Don't worry if you don't understand something. Everything introduced in this story is explained in detail in the rest of the book. আচ্ছা, সো হ্যাঁ এটাই আমার মনে হয় যে আমাদের হচ্ছে এই ট্যুরটা ভালো মতো একবার পড়া দরকার। দেন কিছু না বুঝলে আমরা হচ্ছে এই ডিটেলে যাবো। অ্যান্ড ডকুমেন্টেশন পড়লে একটা সুবিধা কি যে আমি ভিডিও দেখলে আমার আমার যে এক্সপিরিয়েন্স, আমি যদি ভিডিও দেখে শিখতাম মানে যেটা ডকুমেন্টেশন বেসড না, যে এই ভিডিওটা ডকুমেন্টেশন বেসড এটা দেখতে পারেন, বাট যে ভিডিওগুলো হচ্ছে ডকুমেন্টেশন বেসড না ওগুলাতে আমার যে প্রবলেমটা হইতো যে আমি ভুলে যেতাম, মনে করেন অনেকদিন ধরে কোড করা হয়নি, তখন ভুলে গেছি যে আসলে সিনট্যাক্সটা কিরকম ছিল, বা বা কিছু নিট জিনিস থাকে কিছু ল্যাঙ্গুয়েজে যেগুলো অন্য ল্যাঙ্গুয়েজে কমন না। তো আমি যদি অন্য ল্যাঙ্গুয়েজে অনেকদিন কোড করি তারপর আবার যদি সুইফটে আসে তখন ভুলে যাই। বা যদি আমি ডকুমেন্টেশন পড়ি তখন যে সুবিধাটা হয় যে আমি মানে ডকুমেন্টেশন দেখলে আমার মনে পড়ে যাবে, আমার একটা এইটুকু মনে থাকে যে ডকুমেন্টেশন এই জায়গায় যদি আমি একটু পড়ে নিই তাহলে আমার মনে চলে আসবে সব কিছু। তো এর আর কি, তোর জন্য ডকুমেন্টেশন পড়লে অনেক সুবিধা। আর ডকুমেন্টেশন যদি না পড়েন তাহলে ভিডিও দেখতে পারতেছেন অবশ্যই তখন, বাট আলটিমেটলি ভিডিওর উপর রিলাই না করে ডকুমেন্টেশন রিলাই করতে হবে। তো এটাই আর কি। তারপর হচ্ছে আমাদের সিম্পল ভ্যালিউস। সিম্পল ভ্যালিউস আছে হচ্ছে যে সিম্পল ভ্যালিউস মানে খালি ভ্যারিয়েবলসগুলো দেখাবে। হ্যাঁ, সেইটা ইজি হওয়ার কথা। যদিও কেউ যদি নিউ হয় একদম প্রোগ্রামিংয়ে, আর তখন যদিও একদম নিউ হলে প্রোগ্রামিংয়ে তো আমার ভিডিও দেখার কথা না। একদম যারা নিউ তাদের কাছে ভ্যারিয়েবলটা একটু কনফিউজিং লাগতে পারে, বাট যারা আগে কোড করছে অন্য ল্যাঙ্গুয়েজে তাদের কাছে জিনিস হচ্ছে সিম্পল। আচ্ছা, সিম্পল ভ্যালিউস হচ্ছে তো বলতেছে যে ইউজ লেট টু মেক এ কনস্ট্যান্ট অ্যান্ড var টু মেক এ ভ্যারিয়েবল। আচ্ছা, ঠিক আছে। The value of a constant doesn't need to be known at compile time, but you must assign it a value exactly once. আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আমি একটা আচ্ছা কম্পাইল টাইম আচ্ছা এটা কম্পাইল টাইম কনস্ট্যান্ট, এটা হচ্ছে রান টাইম কনস্ট্যান্ট একটা। আচ্ছা, রান টাইম কনস্ট্যান্ট বলতে কি বুঝি? রান টাইম কনস্ট্যান্ট বলতে হচ্ছে যে কোনো ভ্যালু যদি মনে করেন আমি হচ্ছে এখন আমি জানি না, আমি যদি এখানে লিখি লেট এ ভ্যালু ইজ ইকুয়াল টু 10। হ্যাঁ, এখন এটা তো একটা কি বলবো কম্পাইল টাইম কনস্ট্যান্ট, কারণ হচ্ছে আমি যখন কম্পাইল করব তখনই আমি জানি যে মানে কম্পাইল করার আগেই আমি বলে ফেলতে পারতেছি যে আমার এই ভ্যালুটার মান কি হবে, ভ্যালুটার মান হবে 10। কিন্তু এরকম যদি হয় যে আমি যদি লিখি লেট বি বি ভ্যালু ইজ ইকুয়াল টু লেটস সে আমি এটা হচ্ছে ইনপুট, জানি না ইনপুট কীভাবে নেয় সুইফটে, বাট আমি জাস্ট ইনপুট লিখলাম। তো এরকম যদি হয় তাহলে আমি বলতে পারতেছি যে আমি এই ভ্যালুটা হচ্ছে আমি জানি না, যে মানে কম্পাইল টাইমে আমি জানি না এটা কী হবে। আমি যখন রান করবো তারপর ইউজার আমাকে ইনপুট দিবে, বাট একবার যদি ইনপুট দিয়ে দেয় তো তারপর আমি আর চেঞ্জ করতে পারবো না। তার জন্য আমি এই লেটটাকে রান টাইম কনস্ট্যান্ট বলতেছি। আর এইটা যেটা ছিল এই ভ্যালু, এটা হচ্ছে কম্পাইল টাইম কনস্ট্যান্ট, কারণ হচ্ছে আমি কম্পাইল করার আগেই বলে ফেলতে পারতেছি যে এই এই ভ্যালুটা 10ই হবে। আর আরেকটা হচ্ছে যে কনস্ট্যান্টই না, যেটা ওরা মনে কি জানি বললো, var মনে হয়, হ্যাঁ var। সো একটা যদি আমি var দিয়ে লিখি var সি ভ্যালু ইজ ইকুয়াল টু লেটস সে 0, তো এটার মানে হচ্ছে যে এটা আমি চেঞ্জ করতে পারবো। এখন আমি 0 রাখতেছি, পরে আমি 10 15 যা ইচ্ছা তাই করতে পারবো, চেঞ্জ করতে পারবো। কিন্তু এই লেট ভ্যারিয়েবলসগুলো আমি হচ্ছে চেঞ্জ করতে পারবো না। তো এটাই আর কি। আর যদি হচ্ছে রান টাইম কনস্ট্যান্ট কম্পাইল টাইম কনস্ট্যান্ট
এখনো ক্লিয়ার না হয় আমরা সামনে দেখবো, সমস্যা নেই। তো তারপর বলতেছে হ্যাঁ, সো ভ্যালুগুলো হচ্ছে আমি কম্পাইল টাইমে আমার জানা লাগবে না, কিন্তু আমি একবার এটাকে অ্যাসাইন করতে পারবো, দুইবার অ্যাসাইন করতে পারবো না। আচ্ছা, তো তারপর বলতেছে দিস মিনস ইউ ক্যান ইউজ কনস্ট্যান্টস টু নেম এ ভ্যালু দ্যাট ইউ ডিটারমাইন ওয়ান্স বাট ইউজ ইন মেনি প্লেসেস। হ্যাঁ, সো আমি এমন ভ্যারিয়েবলগুলো যেগুলো আমি একবারেই ডিফাইন করব, কিন্তু আমি অনেক জায়গায় ইউজ করব, সেগুলোর জন্য আমি হচ্ছে লেট ইউজ করব। আর যদি এরকম হয় যে আমি অনেকবার চেঞ্জ করবো ভ্যালুটা, তখন হচ্ছে আমি var ইউজ করবো। সো এখানে সেটাই করতেছে যে একটা ভ্যারিয়েবল দিচ্ছে 42, পরে ভ্যারিয়েবলটা আবার চেঞ্জ করছে, কিন্তু তারপর যখন কনস্ট্যান্টটা দিচ্ছে 42, এটাকে আর চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করতে গেলে এরর আসবে। তারপর বলতেছে এ কনস্ট্যান্ট অর ভ্যারিয়েবল মাস্ট হ্যাভ দ্য সেম টাইপ অ্যাজ দ্য ভ্যালু ইউ ওয়ান্ট টু অ্যাসাইন ইট। আচ্ছা, টাইপটা দিয়ে দিতে পারি চাইলে। সেই যে এখানে টাইপ দিয়ে দিছে, ডাবল দিয়ে দিছে। However, you don't always have to write the type explicitly. হ্যাঁ, আমাকে মানে টাইপটা লিখে দিতে হবে না, ও টাইপটা ইনফার করতে পারে, ও গেস করতে পারে যে টাইপটা কি হবে। এখানে আমরা দেখতেছি ও গেস করতেছে, এটা মনে হয় ও গেস করছে ডাবল হবে। তারপর হচ্ছে যে প্রোভাইড এ ভ্যালু ওয়েন ইউ ক্রিয়েট এ কনস্ট্যান্ট অর ভ্যারিয়েবল, providing a value when you create a constant or variable lets the compiler infer its type. হ্যাঁ, বেসিক্যালি বলতেছে যে আমি যদি ভ্যালুটা দিয়ে দিই তাহলে সে গেস করে নেবে, আমাকে এক্সপ্লিসিটলি টাইপটা বলে দিতে হবে না। In the above example, the compiler infers that my variable is an integer because its initial value is an integer. আচ্ছা, সো এখানে বলতেছে যে আমি যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি a is equal to 10, তো এখন আমি যদি এর উপর কিভাবে জানি বলে অপশন ক্লিক, মনে হয় অপশন ক্লিক করি, হ্যাঁ, সো আমি দেখতে পারতেছি যে এ হচ্ছে একটা ইন্টিজার। যদি আমি এখানে কোথাও লিখি না ইন্টিজার, ও গেস করে নিয়েছে এটা ইন্টিজার। আমি যদি লিখলাম 10.0, এখন যদি আমি অপশন ক্লিক করি এটার উপর, অপশন ক্লিক, সো এখানে দেখতেছি আমার ডাবল ও বুঝে নিছে যদি আমি কোথাও লিখি নাই। সো ও ইনিশিয়াল ভ্যালু দেখে ডিসাইড করে নিতে পারবে। সো তারপর যদি আমি a ইজ ইকুয়াল টু 10 লিখি, স্টিল হচ্ছে এটা একটা ইন্টিজার হবে, কারণ হ্যাঁ, কারণ আমার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ইন্টিজার ছিল, সরি ইন্টিজার বলতেছি, ডাবল হবে কারণ ইনিশিয়াল ভ্যালু ডাবল ছিল। আর হ্যাঁ, যদি আমি এরকম করতাম, এখানে যদি 10.0 দিতাম তাহলে কি হবে, এরর শো করে, এরর শো করতেছে যে ক্যানট অ্যাসাইন দ্য ভ্যালু ডাবল টু টাইপ ইন্ট। সো হ্যাঁ, ঠিক আছে, মেক সেন্স। আচ্ছা, তারপর আছে কি, কই জানি ছিলাম আমরা, হ্যাঁ, অ্যাবাভ এক্সাম্পল দ্য কম্পাইলার ইনফার্স that my variable is an integer because its initial value is an integer. আচ্ছা, তারপর বলতেছে যে if the initial value doesn't provide enough information or if there isn't an initial value, specify the type by writing it after the variable separated by a colon. আচ্ছা, সো আমি হচ্ছে এরকমও করতে পারবো যে var a int, কিন্তু আমি এখন ডিক্লেয়ার করবো না, আমি a কে ডিক্লেয়ার করবো এখানে। আচ্ছা, এখানে কোলনের আগে স্পেস দেয় নাই, এটা ম্যাটার করে না মনে হয়, বাট তাও আমরা কনভেনশন ফলো করি। আচ্ছা, এখন যদি আমি প্রিন্ট এ দেই তাহলে কি হচ্ছে দেখি, হ্যাঁ 1 আসতেছে। তো এটা আর কি যে আমি যদি ভ্যারিয়েবলটা প্রথমে ইনিশিয়াল কোনো অ্যাসাইনমেন্ট না করি, তাহলে হচ্ছে আমাকে ডেটা টাইপটা বলে দিতে হবে। সে যদি না বলে দিই তাহলে কি হবে, হ্যাঁ, সো টাইপ অ্যানোটেশন মিসিং ইন প্যাটার্ন, হ্যাঁ, সো আমাকে ডেটা টাইপটা বলে দিতে হচ্ছে। আচ্ছা, রান করার কোনো শর্টকাট নাই, এডিটর রয়েছে, রান কমান্ড আর, আচ্ছা দেখি তো, টাইপ কমান্ড আর, আচ্ছা দেখি তো, আমি এখানে 10 দিই, এবার কমান্ড আর দিই, রান হচ্ছে না। ডিবাগ কনসোল, ক্লিয়ার কনসোল, হাইড, ভিউ এডিটর, ফাইল, রান প্লেগ্রাউন্ড, কমান্ড শিফট এন্টার, কমান্ড শিফট এন্টার দিই,
তাহলে রান হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। সো কমান্ড শিফট এন্টার। আচ্ছা তারপর হ্যাঁ আমরা দেখলাম যে আমরা হচ্ছে ডেটা টাইপ অ্যাসাইন করতে পারতেছি। তারপর এক্সপেরিমেন্ট বলতেছে ক্রিয়েট এ কনসোল উইথ অ্যান এক্সপ্লিসিট টাইপ অফ ফ্লোট অ্যান্ড এ ভ্যালু অফ 4। সো লেটস ডু ইট। আমরা একটা এক্সপ্লিসিট টাইপ দিলাম হচ্ছে ফ্লোট আর ভ্যালু দিলাম হচ্ছে 4। রান করি, দেখতেছি হ্যাঁ 4.0 আসতেছে। আচ্ছা আচ্ছা, ফ্লোট আর ডাবলের মধ্যে পার্থক্য কি দেখতে হবে? আচ্ছা এখন ওটা মানে খুব একটা প্রায়োরিটি না আমাদের এখন, ল্যাঙ্গুয়েজ শেখা প্রায়োরিটি। তারপর বলতেছে ভ্যালুজ আর নেভার ইমপ্লিসিটলি কনভার্টেড টু অ্যানাদার টাইপ। আচ্ছা রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ, values are never implicitly converted to another type. If you need to convert a value to a different type, explicitly make an instance of the desired type. আচ্ছা তার মানে আমাকে, আচ্ছা আমি যদি স্ট্রিং, আচ্ছা এটা পাইথনের মতো অনেকটা, আমি যদি হচ্ছে স্ট্রিং এর ভিতর, স্ট্রিং ফাংশনের ভিতর ইন্টিজার ভ্যালুটা দিয়ে দিই, তাহলে হচ্ছে এটাকে স্ট্রিং এ কনভার্ট করবে, দেন আমি হচ্ছে এটাকে কনক্যাটিনেট করতে পারবো, অ্যান্ড দেন আমি ওই ভ্যালুটা নতুন জায়গায় অ্যাসাইন করতে পারবো। আচ্ছা সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ভ্যালুজ আর নেভার ইমপ্লিসিটলি কনভার্টেড টু অ্যানাদার টাইপ। এটা এটা যদি আমরা একটু আগে দেখছিলাম যে আমরা যখন আহ, এই এটাকে যদি আমরা ইন্ট দেই, ইন্ট দিয়ে আমরা যদি এখানে 4.0 দিই, তাহলে আমরা দেখবো যে ও ডাবলটাকে ইন্টিজার কনভার্ট করতেছে না, যেটা আমরা সিতে বা সি প্লাস প্লাসে মনে হয় করতো। আমি যদি ডাবল অ্যাসাইন করি সে মনে হয় এটাকে ইন্টিজার কনভার্ট করে নিত, ইন্টিজার কনভার্ট করে নিত কি মনে হচ্ছে না আমার। আচ্ছা তো আর সুইফট করবে না কখনোই, সুইফট হচ্ছে কখনোই ইমপ্লিসিট কনভার্সন করবে না, অলওয়েজ এক্সপ্লিসিট হতে হবে আমাদেরকে। আচ্ছা, আর যদি আমরা করতে চাই তাহলে আমরা হচ্ছে এই ফাংশনটা ইউজ করবো। সো আমরা এখানে চাইলে এটাকে ইন্টের ভিতর রেখে এরকম মনে হয় করতে পারবো, যেমনটা এখানে স্ট্রিং এ করছে আমরা ইন্টের মধ্যে করতে পারবো। যদি এখন দিই আমাদের আউটপুট আসবে। নাইস। আচ্ছা তারপর এক্সপেরিমেন্ট ট্রাই রিমুভিং দ্য কনভার্সন টু স্ট্রিং ফ্রম দ্য লাস্ট লাইন, হোয়াট এরর ডু ইউ গেট? সো বলতেছে আমরা যদি এখান থেকে এটা নিয়ে আচ্ছা কপি, সো বলতেছে এখান থেকে যদি আমি স্ট্রিং ওয়ার্ডটা রিমুভ করে দিই তাহলে কি এরর পাবো বলতে দেখতে। তো আমরা এরর পাচ্ছি যে বাইনারি অপারেটর প্লাস ক্যান নট বি অ্যাপ্লাইড টু অপারেন্ড অফ টাইপ স্ট্রিং অ্যান্ড ইন্ট। আচ্ছা সো এইটা ছিল স্ট্রিং আর এটা ছিল ইন্ট, এই দুটো তো আমরা যোগ করতে পারবো না, তার জন্য আমাদেরকে স্ট্রিং ইউজ করতে হবে, এখানে স্ট্রিং ফাংশনটা ইউজ করতে হবে। সব বানান ভুল লিখছি, স্ট্রিং। এবার এটা রান করবে। সো আচ্ছা তারপর বলতেছে যে there is an even simpler way to include values in string, write the value in parentheses and write a backslash before the parentheses, for example এরকম। আচ্ছা আচ্ছা, সো বলতেছে যে আমরা এখানে এখানে যেরকম কনক্যাটিনেশন করছি প্লাস দিয়ে, এর থেকে এটা আরো বেটার ওয়ে, যে আমরা এরকম এর কি জানি বলে, স্ট্রিং ফরম্যাটিং বলে মনে হয়, ফরম্যাট স্ট্রিং, হ্যাঁ ফরম্যাট স্ট্রিং ইউজ করতে পারবো, যে আমরা হচ্ছে শুরুতে একটা স্ল্যাশ দিব, তারপর প্যারেন্থেসিসের মধ্যে যে ভ্যারিয়েবলটা দিব ওইটা, ওই ভ্যালুটা চলে আসবে। সো লেটস সে আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করি। এবার যদি প্রিন্ট করি হচ্ছে অ্যাপল সামারি আর হচ্ছে প্রিন্ট উইথ সামারি, রান করে দেখি। সো আমরা দেখছি 3 apples 8 pieces of fruit এরকম আসতেছে আমাদের, মানে এখানে ভ্যালুগুলো বসে যাচ্ছে। সো এটা একটা নিট ওয়ে। আমরা আমরা অবশ্যই এটাকে এভাবে করতে পারতাম, যে এভাবে না করে আমরা একটা মানে অ্যাপল সামারি সামারি 2, এখানে আমরা এভাবে না করে প্লাস স্ট্রিং অ্যাপলস এভাবে করতে পারতাম। Oops. এভাবে করলে সেম আউটপুট পাইতাম। আচ্ছা অরেঞ্জেস সেখানে, সেখানে অ্যাপলস লিখি। সো হ্যাঁ এভাবে করতে পারতাম, কিন্তু
বেসিক্যালি এটা বেশি সুন্দর দেখতে, আর এটা হচ্ছে দেখতে ভালো লাগে না, তো তার জন্য উপরেরটা বেটার আর কি নিচেরটা থেকে। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে আহ, আচ্ছা এক্সপেরিমেন্ট বলতেছে ইউজ this to include a floating point calculation in a string and to include someone's name in a greeting. আচ্ছা, তার মানে আমরা এখানে ক্যালকুলেশনও করতে পারবো আর কি। হ্যাঁ, যোগও করতে পারবো। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেখানে যেরকম রাস্ট মনে হয়, রাস্টের ভিতরে আমরা ক্যালকুলেশন করতে পারি না। আমরা হচ্ছে ওখানে জাস্ট হচ্ছে আমরা যদি এরকম ক্যালকুলেশন করতে চাইতাম ভিতরে ভিতরে, তাহলে ওখানে হচ্ছে এরকম করা লাগতো। এখানে একটা ভ্যারিয়েবল বানানো লাগতো, লেট এক্স ইজ ইকুয়াল টু এরকম একটা ভ্যারিয়েবল, দেন আমাদেরকে এই কনকাটেশনের ভিতরে এখানে এক্স দেওয়া লাগতো। বাট সুইফটে আমরা ক্যালকুলেশনটা ভিতরে করতে পারবো, আমাদেরকে এরকম আলাদা ভ্যারিয়েবল বানাইতে হচ্ছে। আচ্ছা, তারপর বলতেছে যে ইউজ থ্রি ডাবল কোটেশন মার্কস ফর স্ট্রিংস দ্যাট টেক আপ মাল্টিপল লাইন্স। হ্যাঁ, সো মাল্টি লাইন স্ট্রিংও আছে এখানে। তারপর ইন্ডেন্টেশন অ্যাট দ্য স্টার্ট অফ ইচ কোড লাইন ইজ রিমুভড। ও, এখান থেকে ইন্ডেন্টেশন রিমুভ করে দেবে। আচ্ছা, এটা এটা কি ভালো। এটা পাইথনে যেরকম আমি দেখছিলাম, পাইথনে এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজেও দেখছিলাম কয়েকটা, যে ইন্ডেন্টেশনগুলো থাকে। কটলিনে মনে হয়, কটলিনে হচ্ছে ইন্ডেন্টেশনগুলো থাকে, তো এখানে দেখি ইন্ডেন্টেশনগুলো রিমুভ হয়ে যায়। আচ্ছা দেখি, অ্যাজ লং অ্যাজ ইট ম্যাচেস দ্য ইন্ডেন্টেশন অফ দ্য ক্লোজিং কোটেশন মার্ক, ফর এক্সাম্পল। ও আচ্ছা আচ্ছা, সো আমার এইটার সাথে ম্যাচ করতে হবে, যদি এটার সাথে ম্যাচ না করে তাহলে হচ্ছে রিমুভ হবে না। সো দ্যাটস আমরা এর ট্রাই করি নিয়ে আমরা এটা রিমুভ করে এটা রাখি, আর প্রিন্ট করি, প্রিন্ট কোটেশন রান। কি ব্যাপার, আচ্ছা অ্যাপলস এন্ড অরেঞ্জেস লাগবে। So let apples is equal to 4, let oranges is equal to 5. Place of fruits, oranges. আচ্ছা অ্যাপল স্পেলিং লিখছি। Double quotes can appear without being escaped. আচ্ছা এটাই, এটাই কি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা হ্যাঁ, আর আচ্ছা এই ইন্ডেন্টেশনটা ছিল এখানে। আচ্ছা ভালো। আচ্ছা, আমরা যদি এখান থেকে একটা ইন্ডেন্টেশন কমাই দিই, তাহলে আমি এক্সপেক্ট করতেছি যে এগুলা চলে যাবে, এই ইন্ডেন্টেশন থাকবে না এই পর্যন্ত। আচ্ছা, তো এখন রান করে দেখি। একটা ইন্ডেন্টেশন থাকতেছে, হ্যাঁ নাইস। আর যদি হচ্ছে আমি এটা বেশি রাখি তাহলে কি হচ্ছে, ও তখন হচ্ছে ইনসাফিসিয়েন্ট ইন্ডেন্টেশন অফ নেক্সট লাইন ইন মাল্টি লাইন স্ট্রিং লিটারাল। আচ্ছা, আর যদি আমি সেম লাইনে রাখি, আচ্ছা মাল্টি লাইন স্ট্রিং লিটারাল ক্লোজিং ডেলিমিটার মাস্ট বিগিন ইন এ নিউ লাইন। আচ্ছা এটা আসলে জোস একটা জিনিস মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, আমি যদি এটা করি, পুরাটাই হচ্ছে এখানে নিয়ে আসি, এখন কিরকম হবে, সেম। হ্যাঁ, এটা খুবই নাইস একটা ফিচার। মানে পাইথনে কোড করতে গেলে আমার এরকম লেখা লাগতো, এরকম এখানে এটা থাকবে, তারপর এরকম। হ্যাঁ, এরকম লেখা লাগে, যেটা খুবই অ্যানোয়িং, মানে দেখতে কেমন জানি লাগে আমার কাছে জিনিসটা। বাট যেহেতু সুইফটে আমরা ইনহেরিট করতে পারতেছি, সো ওয়াই নট, আমরা ইনহেরিট করে রাখবো। এটা খুবই জোস। আচ্ছা, তারপর বলতেছে যে ক্রিয়েট অ্যারেজ অ্যান্ড ডিকশনারিজ ইউজিং ব্র্যাকেটস। আচ্ছা, সো পাইথনে হচ্ছে যে আমাদের অ্যারেটা যেরকম ছিল একদম সেম এখানে অ্যারেগুলো, কিন্তু ডিকশনারিটা একটু ডিফারেন্ট এখানে। এখানে ওরা ডিকশনারির জন্য হচ্ছে স্কোয়ার ব্রেসেস ইউজ করছে, কিন্তু আমরা পাইথনে হচ্ছে কার্লি ব্রেসেস ইউজ করি। আচ্ছা, তারপর বলতেছে যে অ্যান্ড অ্যাক্সেস দেয়ার এলিমেন্টস বাই রাইটিং দ্য ইন্ডেক্স অর কি ইন ব্র্যাকেটস। আচ্ছা, সো এরকম আমরা ব্র্যাকেটে ইন্ডেক্সগুলো দিলে আমাদের ইয়ে চলে আসবে,
আচ্ছা কিগুলো দিতে পারবো ইয়ার মতো, ডিকশনারির মধ্যে আমরা কি দিতে পারবো, এটা তো পাইথনও সিমিলার। আচ্ছা আর হ্যাঁ, এ কমা ইজ অ্যালাউড আফটার দ্য লাস্ট এলিমেন্ট। ও হ্যাঁ, আমরা এখানে একটা ট্রেলিং কমা দিতে পারবো। আচ্ছা অ্যারেতেও কি দিতে পারবো, দেখি তো, আমরা একটা কপি করি। অ্যারেতে যদি আমি আচ্ছা প্রথমত রান করি এটা, হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড আসছে, আর এখানে যদি একটা কমা দিই, আচ্ছা অ্যারেতে আমরা শেষে একটা কমা দিতে পারবো, এখানে এই কমাটা অপশনাল আর কি, বাট দিতে দিলে ভালো আমার মনে হয়, মানে দেখতে সুন্দর লাগে। আচ্ছা আর হ্যাঁ, এখানে আমরা চেঞ্জ করতে পারতেছি, সেটা প্রিন্ট করে নিই আমরা, সেখানে প্রিন্ট করি ফ্রুটস প্রিন্ট অকুপেশন। অনেক ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইয়ে প্রিন্ট করা যায় না, অ্যারে ডিকশনারিজ এগুলো প্রিন্ট করা যায় না, প্রিন্ট করলে ওরা হচ্ছে অবজেক্ট নোটেশনটা দেয়, ওরা ঠিক মতো এরকম প্রত্যেকটা এলিমেন্ট দেয় না। আচ্ছা তো হ্যাঁ, আমরা দেখতেছি ঠিক মতোই আসতেছে। হ্যাঁ, ওরা প্রিন্ট করার সময় লাস্টে কমা দেয় না। যাই হোক, ভালো, সমস্যা নেই। আচ্ছা, তারপর বলছে অ্যারেজ অটোমেটিক্যালি গ্রো অ্যাজ ইউ অ্যাড এলিমেন্টস। আচ্ছা আচ্ছা, অ্যারেতে অ্যাড করার জন্য হচ্ছে অ্যাপেন্ড ইউজ করতে হয়। আচ্ছা আর আর মনে হচ্ছে আমি পাইথনে কোড লিখতেছি, এক্সেপ্ট লাইক এখানে বার লেখা লাগতেছে, আর হচ্ছে এটা একটু ডিফারেন্ট, আর ডেটা টাইপ আছে। ডেটা টাইপ অবশ্যই পাইথনে অ্যানোটেশন অন করা যায়, সো অলমোস্ট পাইথন থেকেই মনে হয় ইন্সপায়ার্ড। আচ্ছা তারপর বলতেছে ইউ অলসো ইউজ ব্র্যাকেটস টু রাইট অ্যান এমটি অ্যারে অর ডিকশনারি। আচ্ছা এইটা একটা ভালো জিনিস, এটা সুন্দর, আমরা ডিকশনারি বানানোর জন্য এভাবে হচ্ছে ব্র্যাকেট দিতে পারবো। ফর অ্যান অ্যারে রাইট এমটি ব্রেসেস অ্যান্ড ফর ডিকশনারি রাইট দিস। আচ্ছা ঠিক আছে, তারপর বলতেছে যে ইফ ইউ আর অ্যাসাইনিং an empty array or dictionary to a new variable or another place. If you're assigning an empty array or dictionary to a new variable or another place where there isn't any information, you need to specify the type. Oh আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি তো এখানে কোনো টাইপ মেনশন করিনি, ওর কি অ্যারে অফ স্ট্রিং ধরে নিচ্ছে নাকি অ্যারে অফ ডাইনামিক টাইপের কিছু? সি কি ব্যাপার, কিছু দেখায় না কেন, কত আসছে। আচ্ছা ও ধরে নিচ্ছে এটা স্ট্রিং, বাট আমি যদি এখানে ওয়ান ইনক্লুড করতাম তাহলে কি হইতো, আচ্ছা এরর দেখাবে। আর যদি আমি এমটি বানাই, আমি যদি var a is equal to empty array, তখন এটা টাইপ কি হবে? empty collection interface requires an explicit type. ও explicit বলে দিতে হবে এটা কি টাইপ। সো লেটস সে আমি এটাকে int বলি, int বললে এখন আমি a dot append 4, লাস্টে আমি a প্রিন্ট করি, সো 4 আসতেছে। হ্যাঁ আমি চাইলে কি স্ট্রিং, হ্যাঁ অবশ্যই স্ট্রিং অ্যাপেন্ড করতে পারবো না, এরর শো করতেছে। নাইস। আচ্ছা তারপর হচ্ছে হ্যাঁ, তারপর কি আছে আমাদের কন্ট্রোল ফ্লো। আচ্ছা কন্ট্রোল ফ্লোর মধ্যে কি আছে, ফর স্টেটমেন্ট আছে, রিপিট আছে একটা। আচ্ছা নাইস, এইটা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে তাদের অনেক কাজে লাগতো, সবাই হচ্ছে রিপিট অনেক সময় লাগে, অনেকে ম্যাক্রো বানায় রাখে সি প্লাস প্লাসে। আচ্ছা তারপর আচ্ছা ওরা মনে হয় আন্ডারস্কোর ইউজ করতেছে কোনো স্পেশাল রিজনে। আচ্ছা এখানে লক্ষণীয় একটা বিষয় হচ্ছে এখানে কোনো ব্র্যাকেট দেওয়া লাগে নাই, এটা পাইথনের মতো অনেকটা ব্র্যাকেট দেওয়া লাগেনি, এখানে পাইথনের মতো ফর ড্যাশ ইন ড্যাশ সিনট্যাক্স ইউজ করছে। আচ্ছা এখানে আহ, এখানে কি করছে জানি না। আচ্ছা সুইচ কেস স্টেটমেন্টও আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা মনে হয় নিউ লেভেল ভ্যারিয়েবলসও, নিউ লেভেল না সরি কি জানি বলে ওরা, অপশন, আচ্ছা অপশনাল ভ্যালু, অপশনাল। সো আমরা অপশনাল নিয়েও আলোচনা করব। তারপর আর কি আছে আমাদের এখানে, লেট, এটা কি, আচ্ছা দেখি। তারপর হচ্ছে এটা তো নর্মাল, হ্যাঁ। আচ্ছা সো এটাই হবে, আলোচনা শুরু করি।
কন্ট্রোল ফ্লো, আচ্ছা এখানে বলতেছে ইউজ ইফ অ্যান্ড সুইচ টু মেক কন্ডিশনালস অ্যান্ড ইউজ ফর ইন ওয়াইল অ্যান্ড রিপিট ওয়াইল টু মেক লুপস। আচ্ছা, সো আমাদের ইফ হচ্ছে দুই রকম আছে। একটা হচ্ছে ইফ অ্যান্ড সুইচ, মানে কন্ডিশনালস হচ্ছে দুই রকম, ইফ অ্যান্ড সুইচ, আর হচ্ছে আমাদের লুপ হচ্ছে তিন রকম, ফর ইন ওয়াইল অ্যান্ড রিপিট ওয়াইল। তো হচ্ছে প্যারেন্থেসিস অ্যারাউন্ড দ্য কন্ডিশন অর লুপ ভ্যারিয়েবল আর অপশনাল। আচ্ছা, তো আমি এখানে প্যারেন্থেসিস দেওয়া বা আমার এই জায়গায় প্যারেন্থেসিস দেওয়া এটা হচ্ছে অপশনাল। ব্রেসেস অ্যারাউন্ড দ্য বডি আর রিকোয়ার্ড আছে, বাট ব্রেসেসগুলো রিকোয়ার্ড। এখানে যে ব্রেসেসটা আছে, তারপর এখানে যেগুলো আছে এগুলো রিকোয়ার্ড। তার বলছে যে সেখানে আমাদের একটা অ্যারে আছে, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আমাদের একটা ফর লুপ চলতেছে আর ভিতরে কন্ডিশন। আচ্ছা, তারপর বলছে যে ইন অ্যান ইফ স্টেটমেন্ট দ্য কন্ডিশনাল মাস্ট বি a boolean expression. This means that code such as if score তারপর এটা is an error, not an implicit comparison to zero. ও আচ্ছা, বুঝতে পারছি। মানে হচ্ছে যে আমি যদি যদি পাইথনে মনে হয়, পাইথন, জাভাস্ক্রিপ্ট, সি, এগুলোতে যদি হচ্ছে আমি এখানে জিরো বসাতাম, মনে করেন আমি জাস্ট লিখতাম যে ইফ স্কোরের ভ্যালু যদি জিরো হইতো, তাহলে এটাকে ফলস হিসেবে চিন্তা করতো, এটাকে ফলসই বলে মনে হয়। বা যদি জিরো ছাড়া অন্য কিছু হয় তাহলে এটা হচ্ছে ট্রু হিসেবে কনসিডার করতো। তো এই জিনিসটা হচ্ছে সুইফটে নাই। সুইফট হচ্ছে আমাকে এক্সপ্লিসিটলি বলে দিতে হবে যে এটা কি একটা মানে গ্রেটার দেন জিরো বা নট ইকুয়ালস টু জিরো, এরকম কিছু বলে দিতে হবে। ওরকম ইমপ্লিসিট কম্পারিজন নাই এখানে। তারপর বলতেছে ইউ ক্যান রাইট ইফ অর সুইচ আফটার ইকুয়াল সাইন। আচ্ছা, ইকুয়ালের পর আমি ইফ আর সুইচ লিখতে পারবো। আচ্ছা, equal sign of an assignment or after return to choose a value based on the condition. ও আচ্ছা, বুঝতে পারছি। মানে আমি এটা আসলে একটা ইয়ের মতো, টার্নারি অপারেটরের মতো, যে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই স্কোর ডেকোরেশনের ভ্যালু হবে এটা, আর এটা এই কনফিট ইমোজি, আর যদি না হয় তাহলে হচ্ছে এমটি থাকবে। আর ফাইনালি আমি প্রিন্ট করতেছি। আচ্ছা, আর সেম জিনিসটা আমি সুইচ দিয়েও করতে পারবো, তাই না? আচ্ছা, সুইচ দিয়ে কিভাবে করে? সুইচে এখানে লেখা নাই। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর বলতেছে যে ইউ ক্যান ইউজ ইফ অ্যান্ড লেট টুগেদার টু ওয়ার্ক উইথ ভ্যালিউজ দ্যাট মাইট বি মিসিং। আচ্ছা, বুঝতে পারছি। মানে মিসিং বলতে বোঝাচ্ছে যে যেমন আমার এই ভ্যারিয়েবলটা, এটা হচ্ছে অপশনাল স্ট্রিং। এখানে যদি আমার এই হ্যালোর জায়গায় একটা নীল থাকতো তাহলে আমি বলতাম যে আমার এই অপশনাল স্ট্রিংটা মিসিং। আর যেহেতু একটা ভ্যালু দেওয়া আছে, তার মানে আমি বলবো যে এটা একটা ভ্যালু আছে, এটা মিসিং না। These values are represented as optionals. An optional value either contains a value or contains nil to indicate that a value is missing. হ্যাঁ, যদি নীল থাকে তার মানে হচ্ছে ভ্যালু মিসিং, আর অথবা একটা ভ্যালু থাকবে। তো বলছে রাইট এ কোয়েশ্চেন মার্ক আফটার দ্য টাইপ অফ এ ভ্যালু টু মার্ক দ্য ভ্যালু অ্যাজ অপশনাল। সো আচ্ছা, হ্যাঁ, তো আমার এই টাইপের পরে যদি আমি একটা কোয়েশ্চেন মার্ক বসাই তাহলে এটা হচ্ছে অপশনাল হয়ে যাবে। বা আমরা যদি ইয়ের ভাষায় বলি, কটলিন বা ডার্টের ভাষায়, তাহলে নালেবল হয়ে যাবে আর কি। আচ্ছা, তারপর আছে হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। আচ্ছা, এখানে কি করছে যে ইফ আর লেট, এখানে যে বলছে ইফ অ্যান্ড লেট টুগেদার ইউজ করা যায়, তো এখানে সেটাই করছে যে ইফ লেট নেম ইজ ইকুয়াল টু অপশনাল নেম। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে যদি আমার অপশনাল নেমটা নীল হয় তাহলে আমার এটা রানই করবে না। আর যদি নীল না হয় তাহলে হচ্ছে আমি নতুন একটা ভ্যারিয়েবল বানাবো নেম। ওই নেইমের মধ্যে আমি হচ্ছে এই অপশনাল নেইমের ভ্যালুটা আমার নেইমের মধ্যে অ্যাসাইন থাকবে। তার মানে নেম হচ্ছে একটা নর্মাল স্ট্রিং হবে। আচ্ছা, দেখি এখানে কি বলছে যে ইফ দ্য অপশনাল ভ্যালু ইজ নীল, হ্যাঁ, যদি আমার এই অপশনাল নেমটা এটা যদি নীল হয় তাহলে দ্য কন্ডিশনাল ইজ ফলস। আচ্ছা, তার মানে এই কন্ডিশনটাই আমার ফলস হয়ে যাবে, কন্ডিশনটা ফলস হয়ে যাবে। অ্যান্ড দ্য কোড ইন ব্রেসেস ইজ স্কিপড। আচ্ছা, তখন হচ্ছে আমার এই কোডটা রান হবে না। আচ্ছা, আদারওয়াইজ দ্য অপশনাল ভ্যালু ইজ আনর্যাপড অ্যান্ড অ্যাসাইন টু এ কনস্ট্যান্ট আফটার লেট। আচ্ছা, যদি হচ্ছে এটা লেট নীল না হয়, যদি এটার ভ্যালু থাকে, তাহলে এই লেট কনস্ট্যান্টটা মানে নেমের মধ্যে অ্যাসাইন্ড হয়ে যাবে। উইচ মেক্স দ্য আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে আনর্যাপ, তাই না? আচ্ছা, এটা হাইলাইট করে রাখি, নতুন একটা কিওয়ার্ড, আনর্যাপ। আনর্যাপ মানে হচ্ছে যে যদি কোনো অপশনাল ভ্যালু থাকে, ওই ভ্যালুটা
থেকে আমি এমনভাবে এটাকে ট্রিট করবো যেন আমার অপশনাল পার্টটা বাদ হয়ে যায়, ভ্যালুটা পেয়ে যায়। ওটাকে আনর্যাপিং বলতেছে। which makes the unwrapped value available inside the block of code. হ্যাঁ, সো আমি হচ্ছে এই নেম ভ্যারিয়েবলটা এই ব্লকের মধ্যে ইউজ করতে পারবো। Another way to handle optional value is to provide a default value using the question mark operator. আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডার্টের মতো, যে আমি যদি হচ্ছে আমার নিক নেমটা নাল হয় তাহলে আমার হচ্ছে ফুল নেম প্রিন্ট করবে, আর যদি নিক নেম নাল না হয় তাহলে আমার ফুল নেম দেখবে না, ও জাস্ট হচ্ছে নিক নেমটাই প্রিন্ট করবে। আচ্ছা, তারপর বলছে ইফ দ্য অপশনাল ভ্যালু ইজ মিসিং দ্য ডিফল্ট ভ্যালু ইজ ইউজড ইনস্টেড। হ্যাঁ, বেসিক্যালি এটাই আর কি, যদি অপশনাল ভ্যালুটা মিসিং থাকে তাহলে ডিফল্ট ভ্যালুটা ইউজ করবে, আর যদি অপশনাল ভ্যালু থাকে তাহলে তো হইলে আর কোনো কথা নেই। তারপর বলছে ইউ ক্যান ইউজ এ শর্টার স্পেলিং টু আনর্যাপ এ ভ্যালু। আচ্ছা, ইউজিং দ্য সেম নেম ফর দ্য আনর্যাপ ভ্যালু। আচ্ছা, তার মানে এখানে যেরকম ইকুয়াল দিছিল, ইফ লেট নেম ইজ ইকুয়াল টু অপশনাল নেম, সো আমাকে নেম একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করা লাগতেছিল, কিন্তু এখানে হচ্ছে আমার সেম ভ্যারিয়েবলটা ইউজ করতে পারতেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে যদি আমি সেম নেম ইউজ করি তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল, আমার তো তাহলে ভ্যারিয়েবল দুইটা হয়ে গেল, একই নামে দুইটা ভ্যারিয়েবল হয়ে গেল, কনফ্লিক্ট দেখাবে না, সেটা ট্রাই করে দেখি। সো যদি আমি লিখি হচ্ছে নিক নেম, এটা হচ্ছে একটা অপশনাল স্ট্রিং ইজ ইকুয়াল টু হচ্ছে আমার নাম দিলাম জারিফ, আর ইফ লেট নিক নেম, তাহলে আমি প্রিন্ট করব নেম, নিক নেম, সরি নিক নেম। আচ্ছা, সো এখন যদি রান করে দেখি, ওয়েট, কি ভুল করলাম, আচ্ছা লেট দেই নেই, আচ্ছা বার দেই। এখন যদি রান করি, আচ্ছা এখানে আমার নিকনেম হচ্ছে একটা অপশনাল স্ট্রিং, কিন্তু তাহলে এই নিকনেমটা কি, এটা অপশন ক্লিক করি, ও হ্যাঁ, সেম নামে দুইটা ভ্যারিয়েবল দেখাচ্ছে, একটা হচ্ছে আমার var নিকনেম যেটা হচ্ছে একটা অপশনাল স্ট্রিং, আর একটা হচ্ছে let নিকনেম যেটা হচ্ছে জাস্ট একটা স্ট্রিং। তার মানে সেম নামে দুইটা ভ্যারিয়েবল হতে পারে, মানে ইন্টারনালি ওরা কোনোভাবে হ্যান্ডেল করতেছে মনে হয়। আচ্ছা, আমি যদি এখানে var এর জায়গায় let ইউজ করি তাহলে কি হবে, এখন যদি নিকনেম চেক করি, আচ্ছা আগের মতোই দুইটা সেম নামে দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছে। আমার এই নিকনেমটা হচ্ছে আনর্যাপড আর এই নিকনেমটা হচ্ছে অপশনাল। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এটা তো পড়লাম। তারপর হচ্ছে সুইচেস সাপোর্ট এনি কাইন্ড অফ ডেটা অ্যান্ড এ ওয়াইড ভ্যারাইটি অফ কম্পারিজন অপারেশনস, দে আরন্ট লিমিটেড টু ইন্টিজার্স অ্যান্ড টেস্ট অফ ইকুয়ালিটি। আচ্ছা হ্যাঁ, তো ইউজুয়ালি আমাদের যে সুইচ কেস স্টেটমেন্টগুলো থাকে অন্যান্য ল্যাঙ্গুয়েজে, ওখানে আমরা যেটা দেখি যে আমরা জাস্ট ইকুয়ালিটি টেস্ট করতে পারি, যে আমরা এইটাকে আমরা হচ্ছে এইটার ইকুয়াল নাকি, সরি এইটার ইকুয়াল নাকি সেটা আমরা টেস্ট করতে পারি। কিন্তু সুইফটের সুইচ স্টেটমেন্ট একটু পাওয়ারফুল, এখানে হচ্ছে আমরা এরকম মাল্টিপল কেসেস চেক করতে পারতেছি। তা আচ্ছা, ডিফল্ট ভ্যালু তো আছে, আবার এটা আবার কি, লেট এক্স ওয়ার এক্স ডট হ্যাজ সাফিক্স। আচ্ছা, এটা মানে একটা কন্ডিশনাল টাইপের কিছু, যে আমি হচ্ছে প্রথমে আমার লেট এক্স লিখতে হবে, তারপর ওয়ারের পর আমি হচ্ছে আমার কন্ডিশনটা লিখবো, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে হচ্ছে এখানে আসবে। আচ্ছা, বুঝতে পারছি। তারপর হচ্ছে আর ডিফল্ট, আচ্ছা এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে কোনো ব্রেক স্টেটমেন্ট নাই। সি প্লাস প্লাসে যদি হচ্ছে আমি ব্রেক স্টেটমেন্টটা না দেই, তাহলে হচ্ছে মনে করেন আমার কিউকাম্বার যদি ম্যাচ করে, তাহলে এটাও রান হবে, এটাও রান হবে, আবার এটাও রান হবে, এটাও রান হবে, তো এটা একটা ইস্যু হয়। বাট ওরা হচ্ছে এখানে মনে হয় ওই ওই ব্রেকটা লাগতেছে না, ওরা হচ্ছে যে কেসটা ম্যাচ করবে কেবলমাত্র সেটাই রান হবে, এরকম কিছু। আচ্ছা, তো হ্যাঁ, আমরা এখন এক্সপেরিমেন্ট দেখি। ট্রাই রিমুভিং দ্য ডিফল্ট কেস, হোয়াট এরর ডু ইউ গেট। আচ্ছা, ডিফল্ট যদি আমি রিমুভ করে দেই তাহলে তো কোনো এরর আসার কথা না। আচ্ছা, হইতে পারে যে এটা হচ্ছে এক্সস্টিভ কেস চেক করতেছে, আচ্ছা দেখি তো রান করে, কন্ট্রোল শিফট এন্টার, ঠিক আছে। এখন যদি আমি ডিফল্টটা রিমুভ করি, অ্যাড ডিফল্ট ক্লজ, আচ্ছা যেটা বলছিলাম মাস্ট বি এক্সস্টিভ, এটার মানে হচ্ছে যে আমার এই ভেজিটেবলস যা যা ভ্যালু হোল্ড করতে পারে আমাকে সবগুলা এখানে রাখতে হবে এই কেসগুলোর মধ্যে।
সো যেহেতু আমি সবগুলো রাখি না, অ্যান্ড লিটারালি এটা তো ইম্পসিবল, আমি হচ্ছে একটা স্ট্রিং এর সবগুলো ভ্যালু আমি রাখতে পারবো না। আমরা যখন সামনে ইনাম পড়বো তখন আমরা দেখবো যে সবগুলো ভ্যালু রাখা যায় ডিফল্ট ছাড়াই। তো তার জন্য আমার হচ্ছে এখানে ডিফল্টে রাখা লাগতেছে। আচ্ছা, বুঝতে পারছি। তো তারপর হচ্ছে নোটিস হাউ লেট ক্যান বি ইউজড ইনসাইড এ প্যাটার্ন। প্যাটার্ন বলতে হচ্ছে এটাকে প্যাটার্ন বলে এগুলোকে। ইনসাইড এ প্যাটার্ন টু অ্যাসাইন দ্য ভ্যালু দ্যাট ম্যাচ দ্য প্যাটার্ন টু এ কনস্ট্যান্ট। হ্যাঁ, বেসিক্যালি আমি হচ্ছে কন্ডিশনাল ইউজ করে করতে পারতেছি। কিন্তু আমার কাছে এই জিনিসটা একটু উইয়ার্ড লাগতেছে, কেন আমার এখানে লেট এক্স লেখা লাগতেছে? আমি তো জানি যে এক্স মানে ভেজিটেবলস। আমি এখানে ডিরেক্টলি কেস লিখে ভেজিটেবলস ডট হ্যাজ সাফিক্স এরকম কিছু লিখতে পারতাম। ওটা মনে হয় সিনট্যাক্সটা একটু ইজিয়ার লাগতো। আচ্ছা, দেখি তারপর কি বলতেছে। আফটার এক্সিকিউটিং দ্য কোড inside the switch case that match the program exits from the switch statement. আচ্ছা, হ্যাঁ, সো একটা কেস ম্যাচ করার পর সাথে সাথে সুইচ কেস স্টেটমেন্টটা ওই কেসটা ইয়ে করে দেয়, এক্সিট করে দেয়। আর হচ্ছে পরের কেসগুলো রান করে না, যেটা আমরা ইয়েতে দেখছিলাম যে C++ পরের কেসগুলো রান করে। তারপর বলছে এক্সিকিউশন ডাজন্ট কন্টিনিউ টু দ্য নেক্সট ক্লাস, সো ইউ ডোন্ট নিড টু এক্সপ্লিসিটলি ব্রেক আউট অফ দ্য সুইচ অ্যাট দ্য এন্ড অফ ইচ কেসেস কোড। হ্যাঁ, যেটা বললাম, আমাকে এক্সপ্লিসিটলি আমাকে হচ্ছে ব্রেক লেখা লাগতেছে না। তারপর বলতেছে you use for in to iterate over items in a dictionary by providing a pair of name. আচ্ছা, pair of name, আচ্ছা এখানে এই পেয়ারটা ইউজ করছে তাহলে। আচ্ছা, pair of names to use for each key value pair. আচ্ছা, to use for each key value pair, আমি for each বলতে ভাবতেছিলাম যে জাভাস্ক্রিপ্টের for each টাইপের কিছু। আচ্ছা, তো হ্যাঁ, এখানে হচ্ছে আমি কি আর ভ্যালু দিতেছি। আচ্ছা, ডিকশনারিজ aren't ordered collections, so their keys and values are iterated over an arbitrary order. হ্যাঁ, সো হ্যাঁ, আমরা তো জানি যে ডিকশনারিতে হচ্ছে আমাদের এগুলা ইয়েতে থাকে না আর কি, অর্ডার থাকে না। এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, কিন্তু কোনোটাই অর্ডার থাকে না সাধারণত ডিকশনারিতে। তার জন্য মানে প্রথমে ফিবোনাচি আসতে পারে, তারপর হয়তো স্কোয়ার আসবে, তারপর হয়তো প্রাইম আসবে, এরকম হতে পারে, এটা নর্মাল। আচ্ছা, তারপর এক্সপেরিমেন্টে কি বলছে, রিপ্লেস আন্ডারস্কোর উইথ এ ভ্যারিয়েবল নেম অ্যান্ড কিপ ট্র্যাক অফ হুইচ কাইন্ড অফ নাম্বার ওয়াজ দ্য লার্জেস্ট। আচ্ছা, বুঝতে পারছি। এখানে আগে কোডটা বুঝি। এখানে এখানে আমার হচ্ছে একটা ডিকশনারি আছে, ওই ডিকশনারির মধ্যে আমি হচ্ছে আচ্ছা লার্জেস্টটা বের করতেছি আর কি। সো রান করে দেখি। হ্যাঁ, লার্জেস্ট 25, হ্যাঁ লার্জেস্ট আসছে। আর এখানে যেটা চাইছে রিপ্লেস কিপ ট্র্যাক অফ হুইচ কাইন্ড অফ নাম্বার ওয়াজ দ্য লার্জেস্ট। আচ্ছা, সো আমাকে লার্জেস্ট কাইন্ড একটা ভ্যারিয়েবল রাখা লাগবে। সো var লার্জেস্ট কাইন্ড, সেটাকে অ্যাসাইন করা কি লাগবে? আমি জাস্ট স্ট্রিং দিই। আর যখন হচ্ছে আমার এটা ইয়ে হয়ে যাচ্ছে, তখন আমি লার্জেস্ট কাইন্ড হয়ে যাবে ইকুয়াল টু আন্ডারস্কোর। আচ্ছা, কি ব্যাপার? ও, underscore can only appear in pattern or on the left side of an assignment. ও, আন্ডারস্কোর হচ্ছে স্পেশাল একটা মিনিং আছে এটা। আচ্ছা, এটা মানে একবারে আনইউজড রেখেছে। আচ্ছা, এখানে নাম দিই কাইন্ড, আর এখানে নাম দিই কাইন্ড। আচ্ছা, তো এখন এখানে আমি কাইন্ড রিটার্ন করি, কাইন্ড অ্যান্ড লার্জেস্ট কাইন্ড। আচ্ছা আচ্ছা, লার্জেস্ট কাইন্ড, সরি, লার্জেস্ট কাইন্ড। এখন ভ্যারিয়েবল লার্জেস্ট কাইন্ড ইউজ বিফোর ইনিশিয়ালাইজেশন। ও আচ্ছা, তার মানে ও ডিটেক্ট করতে পারতেছে না যে আমি এখানে কি এটা ইনিশিয়ালাইজ করতেছি নাকি। তার মানে আমাকে হচ্ছে একটা এমটি স্ট্রিং দিয়ে ইনিশিয়ালাইজ করা লাগবে। এখন যদি রান করি, হ্যাঁ, লার্জেস্ট কাইন্ড হচ্ছে স্কোয়ার, স্কোয়ার থেকে আমি 25 পাচ্ছি। ওকে, তারপর আমার আসা হচ্ছে ইউজ while to repeat a block of code until a condition changes. আচ্ছা, হ্যাঁ, এটা তো আমাদের নর্মাল সব ল্যাঙ্গুয়েজে while সেম মোটামুটি। তারপর বলতেছে the condition of a loop can be at the end instead. The condition of a loop can be at the end instead, ensuring that the loop is run at least once. ও আচ্ছা, এই রিপিট মানে ডু while লুপের মতো। আমি তো ভাবছিলাম রিপিট মানে কোনো স্পেশাল সিনট্যাক্স হবে। ও আচ্ছা, মানে বেসিক্যালি বলতেছে যে আমার যখন হচ্ছে এই লুপটা রান করতেছি, তখন আমার একদম লাস্টে ইয়েটা রান হচ্ছে আর কি, লাস্টে কন্ডিশনটা চেক করতেছে।
তার জন্য আমি হচ্ছে হ্যাঁ, যেহেতু লাস্টে কন্ডিশনটা চেক করতেছে, তার মানে এটা অ্যাটলিস্ট একবার রান হবে, রান হওয়ার পরেই না আমার হচ্ছে কন্ডিশন চেক করবে। তো এইটাই আর কি। তো তারপর এখানে এক্সপেরিমেন্ট বলা আছে যে চেঞ্জ দ্য কন্ডিশন ফ্রম এম লেস দেন 100, এম লেস, আচ্ছা এটা এম লেস দেন 100 টু এম লেস দেন 0 টু সি হাউ while and repeat while behave differently when the loop condition is already false. আচ্ছা, সো যদি লেস দেন 0 দিই তার মানে কি আমার কন্ডিশনটা অলরেডি ফলস। যদি নর্মাল লুপ ইউজ করতাম, অলরেডি ফলস হলে কি হতো, রানই করতো না, তাই না? কিন্তু যেহেতু এখানে প্রথমেই ফলস, কিন্তু কন্ডিশনটা যেহেতু একবার রান করার পরে চেক করতেছে, তাই আমার এটা একবার রান হবে আর কি, এটাই বলতেছে। আচ্ছা, তারপর হ্যাঁ, তারপর বলতেছে যে ইউ ক্যান কিপ অ্যান ইন্ডেক্স ইন আ লুপ বাই ইউজিং ডট ডট লেস দেন। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে রেঞ্জ বোঝাচ্ছে যে 0.4 মানে হচ্ছে 0 থেকে 3। তারপর বলতেছে ইউজ এইটা টু মেক এ রেঞ্জ দ্যাট omits দ্য আপার ভ্যালু অ্যান্ড ইউজ এলিপসিস টু মেক এ রেঞ্জ দ্যাট ইনক্লুডস বোথ ভ্যালুস। আচ্ছা, সো যদি হচ্ছে আমি এখানে লেস দেনের জায়গায় ডট ইউজ করতাম, তাহলে আমার হচ্ছে 0 থেকে 4 প্রত্যেকটা ভ্যালু আসতো। আচ্ছা, দেখি ট্রাই করে। শিফট বি জিজি শিফট কমান্ড। আচ্ছা, এখানে যদি আমি রান করি তাহলে হচ্ছে, আচ্ছা এভাবে না করে আমি এখানে প্রিন্ট করি, প্রিন্ট আই। এখন যদি প্রিন্ট করি 0 1 2 3 আসতেছে, আর যদি এটার জায়গায় এটা দিই তাহলে পুরোটা আসতেছে। তার মানে লেস দেন দিলে আর কি লেস দেন থাকবে, আপার লিমিটটা হচ্ছে ইনক্লুড করবে না, আর না হলে সবটা ইনক্লুড করবে। তারপর হচ্ছে ফাংশনস অ্যান্ড ক্লোজার্স। ওকে, ফাংশনস অ্যান্ড ক্লোজার্স। আচ্ছা, ফাংশনস অ্যান্ড ক্লোজার্স, তো বলতেছে যে ইউজ ফাঙ্ক টু ডিক্লেয়ার এ ফাংশন। আচ্ছা, তার মানে আমরা ফাঙ্ক কিওয়ার্ডটা ইউজ করবো ফাংশন ডিক্লেয়ার করার জন্য। কল এ ফাংশন বাই ফলোইং ইটস নেম অ্যান্ড লিস্ট অফ আর্গুমেন্টস ইন প্যারেন্থেসিস। আচ্ছা, নেম দিতে হবে আর আর্গুমেন্টস দিতে হবে। আর যখন হচ্ছে আমরা কল করব তখন হচ্ছে এই আর্গুমেন্টগুলো প্যারেন্থেসিসের মধ্যে দিতে হবে। তো বলছে ইউজ অ্যারো টু সেপারেট দ্য প্যারামিটার নেম অ্যান্ড টাইপ ফ্রম দ্য ফাংশনস রিটার্ন টাইপ। আচ্ছা, তো এগুলা হচ্ছে এই পাশে হচ্ছে আমার প্যারামিটারগুলো, আর হচ্ছে এখানে এটা হচ্ছে আমার রিটার্ন টাইপ। সো বেসিক্যালি আমরা এই ফাংশনটা রিটার্ন করতেছে এটা স্ট্রিং, এই অ্যারো দিয়ে এটাই রিপ্রেজেন্ট করতেছে। তারপর এক্সপেরিমেন্ট করতে বলছে। আচ্ছা, তো আমরা যেহেতু এক্সপেরিমেন্ট বলছে আমরা কপি করি, পেস্ট, আচ্ছা পেস্ট করি। আর কি এক্সপেরিমেন্ট, রিমুভ দ্য ডে প্যারামিটার অ্যান্ড অ্যাড এ প্যারামিটার টু ইনক্লুড টুডেজ লাঞ্চ স্পেশাল ইন গ্রিটিং। আচ্ছা, হ্যালো পার্সন টুডে ইজ এত। আচ্ছা, টুডে স্পেশাল লাঞ্চ ইন গ্রিটিং। আচ্ছা, তো ডে প্যারামিটারটা রিমুভ করলাম, এখানে দিব হচ্ছে চেঞ্জ ওয়ার্ড স্পেশাল লাঞ্চ টুডেজ লাঞ্চ স্পেশাল। আচ্ছা, লাঞ্চ টুডেজ লাঞ্চ স্পেশাল হবে হচ্ছে আমার লাঞ্চ, অ্যান্ড এখানে হচ্ছে সেম প্যারামিটার ইউজ করা যাবে না, এখানে হবে হচ্ছে লাঞ্চ। আর কি ব্যাপার, আর এখানে থাকবে আচ্ছা কিছু একটা দেই। আচ্ছা, রিটার্ন করতেছে বাট প্রিন্ট করতেছে না, সো প্রিন্ট করি। হ্যাঁ, ঠিক আছে। তারপর বলতেছে বাই ডিফল্ট ফাংশনস ইউজ দেয়ার প্যারামিটার নেম অ্যাজ লেবেল ফর দেয়ার আর্গুমেন্ট। আচ্ছা, বাই ডিফল্ট হচ্ছে আমরা এই পার্সনটাকে আমরা লেবেল হিসেবে ইউজ করবো আর্গুমেন্টের। রাইট এ কাস্টম আর্গুমেন্ট লেবেল। আর্গুমেন্ট আর প্যারামিটার পার্থক্য আছে তার মানে। আচ্ছা, use a custom argument label before the parameter name or write underscore to use no argument label. আচ্ছা, তার মানে আর্গুমেন্ট বলতে মনে হয় এখানে যেটা ইউজ করতেছি। ও আচ্ছা, আমি হচ্ছে
আচ্ছা এখানে মানে ফাংশনের ভিতর আমার একটা নাম থাকবে এই ভ্যারিয়েবলের, সেম ভ্যারিয়েবল, ফাংশনের ভিতর একটা নাম থাকবে, আর যখন প্যারামিটার হিসেবে আর্গুমেন্ট হিসেবে ইউজ করব তখন আরেকটা নাম থাকবে, এরকম মনে হয়। দেখি তো এখানে আমি এটা, আচ্ছা আবার এখানে বলছে যে রাইট আন্ডারস্কোর টু ইউজ নো আর্গুমেন্ট লেবেল। আমি যদি এখানে আন্ডারস্কোর দেই তাহলে হচ্ছে আমি এখানে এটাকে ইগনোর করতে পারবো। আর লাঞ্চের জায়গায় দিলাম হচ্ছে স্পেশাল, লিখি স্পেশাল, আমি এখানে স্পেশাল ইউজ করতে পারবো। এখন যদি রান করি, ওয়াও, আচ্ছা এখানে একটু দেখি এটার উপর অপশন দিলে কি হয়, গ্রিট স্পেশাল। আচ্ছা আর লাঞ্চের উপর যদি অপশন দিই, অপশন ক্লিক, লাঞ্চ স্ট্রিং। আচ্ছা বুঝতে পারছি, মানে এটা আর কি এখানে একটা নাম এখানে আলাদা একটা নাম দেওয়ার একটা ফিচার আছে, চাইলে ইউজ করতে পারি। আচ্ছা তারপর হচ্ছে ইউজ এ টিউপল টু মেক এ কম্পাউন্ড ভ্যালু। সে কম্পাউন্ড ভ্যালু বলতে আর কি এটাকে বুঝাইছে, এরকম আমি মাল্টিপল জিনিস রিটার্ন করতে পারবো আর কি, আহামরি কিছু না। ফর এক্সাম্পল, টু রিটার্ন মাল্টিপল ভ্যালুজ ফ্রম এ ফাংশন, দ্য element of a tuple can be referred to either by name or by number. Either by name or by number. আচ্ছা আগে এটা বুঝি, এটা এটা পরে। আচ্ছা প্রথম হচ্ছে আমার টিউপল আছে নেমড টিউপল, এটা কারণ হচ্ছে আমি নাম দিতেছি প্রত্যেকটা টিউপল, আমি যদি নামগুলো না দিতাম তাহলে সেটা নর্মাল টিউপল হইতো। তো আচ্ছা নামগুলো না দিলে কিরকম হইতো সেটা একটু দেখাই, যদি আমি এরকম লিখতাম, এটা ডার্টেও সিনট্যাক্স আমার কমন পড়ছে, যে এখানে যেমন মিন ম্যাক্স সাম নাম দিছি, বাট আমি যদি নামগুলো না দিতাম এরকম যদি করতাম তাহলে হচ্ছে এটা নর্মাল টিউপল হতো, বাট যেহেতু আমি নাম দিচ্ছি তার জন্য এটা হচ্ছে নেম টিউপল। আচ্ছা সো আমি হচ্ছে মিন একটা রাখতেছি, ম্যাক্স একটা রাখতেছি ইনিশিয়াল ভ্যালু হিসেবে, পরে হচ্ছে মিন ম্যাক্স আর সাম বের করে রিটার্ন করতেছি। আচ্ছা তো এখন আমি হচ্ছে স্ট্যাটিস্টিক নামে হচ্ছে একটা ভ্যারিয়েবল বানাবো, লেট stats is equal to calculate, আর পরে হচ্ছে প্রিন্ট করবো স্ট্যাটস, এখানে ডট দিলে আচ্ছা আমার ভ্যালুগুলো আসছে মিন ম্যাক্স সাম। আচ্ছা আর যদি আমি এখানে নাম ইউজ না করতাম তাহলে কি হতো, যদি নাম ইউজ না করি তাহলে আমার এখানে ডট দিলে আচ্ছা 0 1 2 3, ও নাইস। আমি যদি 0 দিই তাহলে হচ্ছে আমাকে কি দিবে, মিন দিবে। বা যদি ওই নেমটা আরো বেশি ইউজফুল লাগছে আমার কাছে, নেম টিপল ইউজ করা বেশি কাজের এখানে। সো আমি হচ্ছে এখানে ম্যাক্স দেই, আমি যদি এখানে রান করি আমাকে 5 আউটপুট দেওয়ার কথা, 5, ঠিক আছে। আচ্ছা ও চাইলে আমি ইয়েও ইউজ করতে পারবো, ম্যাক্সের জায়গায় আমি 1ও ইউজ করতে পারবো। ও আচ্ছা, মানে নেম টিপল দিলে আমি জাস্ট হচ্ছে মিন ম্যাক্স এগুলো ইউজ করতে পারবো এরকম কথা না, নর্মালটাও ইউজ করতে পারবো। আচ্ছা তারপর বলতে মানে এই ইন্ডিসেস গুলো ইউজ করতে পারবো ডট দিয়ে। আচ্ছা তারপর বলতেছে functions can be nested. Nested functions have access to variables that were declared in the outer function. আচ্ছা ফাংশনস নেস্টেড মানে হচ্ছে এখানে দেখেন ফাংশনের ভিতরে আমি আরেকটা ফাংশন ডিক্লেয়ার করছি, তো এটা হচ্ছে নেস্টিং। এবং বলতেছে যে nested functions have access to variables that were declared in the outer function. তার মানে আমি এই ফাংশনের ভিতর আমি এই ফাংশনের বাইরে যে ভ্যারিয়েবলগুলো আছে মানে আউটার ফাংশনের ভিতর যেগুলো সেগুলোকে আমি অ্যাক্সেস করতে পারতেছি। যেমন ওয়াই হচ্ছে ডিক্লেয়ার করছি আমি এখানে এখানে কিন্তু আমি এখানে ইউজ করতে পারতেছি, এটা আর কি। You can use nested functions to organize the code in function that's long or complex. আচ্ছা বুঝতে পারছি, মানে এগুলা এখন অবশ্য জানা দরকার নেই, বাট এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে মাঝে মাঝে দেখা যায় যে আমি একটা ফাংশনের ভিতরেই একই জিনিস কয়েকবার একই কোড বারবার রান করতেছি, তখন হচ্ছে আমি ওইটাকে একটা ফাংশনের মধ্যে নিয়ে নিতে পারি, পরে ওই ফাংশন আমি বারবার রান করলাম এরকম, তো ওটা আর কি অর্গানাইজ থাকবে আমাদের কোড, এটা ভালো টিপস। তারপর বলছে functions are first class types, this means that a function can return another functions as its value. আচ্ছা তার মানে আমি ফাংশন
বানায় আবার এই ফাংশনটাকে রিটার্নও করতে পারবো। রিটার্ন টাইপটা অনেকটা এরকম। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমার প্যারামিটার, আর মানে এই পুরাটা হচ্ছে আমার রিটার্ন টাইপ। ওই রিটার্ন টাইপটা হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনের প্যারামিটার হচ্ছে ইন্ট অ্যান্ড রিটার্ন টাইপ হচ্ছে ইন্ট, যেটা আমি এখানে দেখতেছি যে প্যারামিটার ইন্ট এবং রিটার্ন টাইপটাও ইন্ট। আচ্ছা, তারপরে ফাংশন ক্যান টেক অ্যানাদার ফাংশন অ্যাজ ওয়ান অফ ইটস আর্গুমেন্ট। আচ্ছা, তার মানে যে এখানে কন্ডিশনটা দেখতেছি, কন্ডিশন হচ্ছে একটা ফাংশনকে আর্গুমেন্ট হিসেবে ইনপুট নিতেছে, যেটার প্যারামিটার হচ্ছে ইন্ট আর আউটপুট হচ্ছে মানে রিটার্ন টাইপ হচ্ছে বুল। যে এই যে এটার হচ্ছে প্যারামিটার ইন্ট, রিটার্ন টাইপ বুল, আমি এটাকে কন্ডিশনের মধ্যে পাস করতে পারতেছি। হ্যাঁ, সোর্স। তারপর বলতেছে ফাংশনস আর অ্যাকচুয়ালি এ স্পেশাল কেস অফ ক্লোজার। আচ্ছা, ব্লকস অফ কোড দ্যাট ক্যান বি কলড লেটার। আচ্ছা, আচ্ছা ক্লোজার তো আমি এরকম বুঝতাম না, আমি অন্য কিছু বুঝতাম ক্লোজার বলতে। আচ্ছা, ক্লোজার বলতে বেসিক্যালি বুঝাইছে যে আমার এই ব্লক অফ কোড, এরকম একটা ব্লক অফ কোড কার্লি ব্রেসেস দিয়ে সারাউন্ডেড থাকে যেগুলো, ওগুলো মনে হয়, যেটাকে আমি পরে কল করতে পারবো। আচ্ছা, যেহেতু ফাংশনটা স্পেশাল টাইপ অফ ক্লোজার, মানে ক্লোজার হচ্ছে আরেকটু জেনারিক। আচ্ছা, দ্য কোড in a closure has access to things like variables and functions that were available in the scope where the closure was created. আচ্ছা হ্যাঁ, এটার মানে হচ্ছে যে বেসিক্যালি এখানে যেটা বলছে আর কি, যে এটা একটা ক্লোজার, তো এই ক্লোজারটা তো বানানো হয়েছে এই স্কোপের ভিতরে, এই পুরো স্কোপটার ভিতরে। তো এই স্কোপের মধ্যে যে ভ্যারিয়েবলগুলো থাকবে সেগুলো ও অ্যাক্সেস করতে পারবে। তার মানে কি নিচের গুলোও পারবে? যেমন আমি যদি ওয়াইটাকে নিচে ডিক্লেয়ার করতাম তাও কি পারতো? সে পরে দেখি একটু। That were available in the scope where the closure was created, even if the closure is in different scope when it's executed. আচ্ছা, বুঝতে পারছি। তার মানে হচ্ছে যে যখন হচ্ছে আমি এটাকে ক্রিয়েট করার সময়, যে দেখ আমি এখানে এক্সিকিউট করতেছি এই জায়গায়। আচ্ছা ওয়েট, হ্যাঁ আমি যদি এই ফাংশনটাকে অন্য কোথাও এক্সিকিউট করতাম তাহলেও আমার এই ভ্যারিয়েবলটাই হচ্ছে চেঞ্জ হতো। মানে এই স্কোপের মধ্যে যেহেতু আমি ফাংশনটাকে ক্রিয়েট করছি অ্যান্ড লেটস সে আমি এটাকে এক্সিকিউট করছি এই জায়গায়, তাও হচ্ছে এই ওয়াইটাই চেঞ্জ হতো, কারণ যেখানে ক্রিয়েট হয়েছে ওই স্কোপের ভ্যারিয়েবলকে সে চেঞ্জ করবে, যেখানে রান হচ্ছে যেখানে কল হচ্ছে সেখানকার না। তো হচ্ছে দ্য কোড ইন দ্য ক্লোজার হ্যাজ অ্যাক্সেস টু থিংস দ্যাট লাইক ভ্যারিয়েবলস অ্যান্ড ফাংশনস দ্যাট ওয়ার অ্যাভেলেবল ইন দ্য স্কোপ ওয়ার দ্য scope was created. Even if the closure is in a different scope, then it's executed. You saw an example of this already with nested functions. You can write a closure without a name by surrounding code with braces. আচ্ছা, use in to separate, আচ্ছা in হচ্ছে keyword, use in to separate the argument and return type from the body. You can write closure without a name. আচ্ছা, তার মানে আননেমড ফাংশন আর কি, অ্যানোনিমাস ফাংশন। সো এইটা বলতেছে নাম্বারস ডট ম্যাপ। আচ্ছা, নাম্বারস ডট ম্যাপ হচ্ছে নাম্বারসের একটা মেথড, যেটা হচ্ছে একটা মানে ম্যাপ আমরা অন্য ল্যাঙ্গুয়েজে ইউজ করছি, যেটা হচ্ছে একটা ফাংশন নেয় এবং ওটা বেসিক্যালি ট্রান্সফর্ম করে, একটা অ্যারেকে আরেকটা অ্যারেতে ট্রান্সফর্ম করে, বা এটা কি জানি বলে, জেনারেটরে ট্রান্সফর্ম করে। সবসময় অ্যারে হইতে হবে এমন কথা না, বাট অ্যারেতে কনভার্ট করা যায় পরে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা আননেমড ফাংশন, আননেমড ক্লোজার। হ্যাঁ, ক্লোজার উইদাউট এ নেম, যেটা হচ্ছে একটা প্যারামিটার নিচ্ছে নাম্বার, ঠিক আছে। তারপর রিটার্ন টাইপ হবে ইন্ট, আবার এখানে লিখছে ইন কেন? ইউজ ইন টু সেপারেট আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন টাইপ ফ্রম দ্য বডি। আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন টাইপ ফ্রম বডি, আচ্ছা বুঝতে পারছি। তার মানে এই পার্টটাকে বডির সাথে সেপারেট করতেছে হচ্ছে এই এটার মাঝখানে বসাইতে হবে। আচ্ছা, বসাইলাম, সমস্যা নেই, যদিও সিনট্যাক্সটা মানে একটু উইয়ার্ড লাগতেছে আমার কাছে।
আচ্ছা, তো বলছে এক্সপেরিমেন্ট করতে বলছে, রিরাইট দ্য ক্লোজার টু রিটার্ন 0 ফর অল অড নাম্বারস। আচ্ছা, ঠিক আছে, তো আমরা প্রথমে একটা নাম্বারস ভ্যারিয়েবল বানাই, বা লেট বানাতে পারি অ্যাকচুয়ালি। নাম্বারস নাম্বারস ইজ ইকুয়াল টু 1 2 3 4 5। তারপর হচ্ছে আমরা লেটস প্রিন্ট, আচ্ছা আরেকটা বানাই, লেট ট্রান্সফর্মড নাম্বারস হচ্ছে ম্যাপ। আমরা হচ্ছে এরকম ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের ভিতর আমরা হচ্ছে ডেটা টাইপ দিব, সেম না, নাম্বার ইন্ট, রিটার্ন টাইপ হচ্ছে ইন্ট ইন, কি বলছি জানি, রিটার্ন 0 ফর অল অড নাম্বারস। আচ্ছা, তো তাহলে হচ্ছে ইফ নাম্বার ইজ এ মাল্টিপল অফ 2, রিটার্ন নাম্বার, আর আদারওয়াইজ এলস রিটার্ন 0। আচ্ছা, হ্যাঁ এটাই তো। এখন যদি আমি প্রিন্ট করি ট্রান্সফর্ম নাম্বারস, তাহলে কি আসবে? হ্যাঁ, সো প্রত্যেকটা অড নাম্বারের জন্য 0 আসতেছে, বাকি নাম্বারগুলো ঠিক মতো আসতেছে। তো ঠিক আছে, তারপর আমরা দেখি, you have several options for writing closures more concisely when a closure's type is already known. আচ্ছা, যদি আমি অলরেডি টাইপটা জানি, কিভাবে জানবো টাইপ? আচ্ছা দেখি, already known such as in callbacks for a delegate. callbacks for a delegate মানে তো বুঝি না, পড়ছিলাম কোথায় জানি, সি শার্পে মনে ছিল ডেলিগেট, কিন্তু ভুলে গেছি। আচ্ছা, when a closures type is already known such as the callback for a delegate, আচ্ছা যেহেতু এটা এক্সাম্পল আমি এটা ইগনোর করতে পারি। You can omit the type of its parameter, its return type, or both. আচ্ছা, প্যারামিটারের ডেটা টাইপ, টাইপ অফ ইটস প্যারামিটার মানে প্যারামিটার টাইপ, রিটার্ন টাইপও আমি ইগনোর করতে পারবো। আচ্ছা, সিঙ্গেল স্টেটমেন্ট ক্লোজার্স ইমপ্লিসিটলি রিটার্ন দ্য ভ্যালু অফ দেয়ার only statement. Implicitly return the value of its only statement. ও আচ্ছা, যদি সিঙ্গেল লাইন হয় তাহলে আমাকে রিটার্ন ইউজ করা লাগবে না আর কি, বুঝছি। তো লেটস সে আমি হচ্ছে এটাকে এই, আচ্ছা প্রথম কথা হচ্ছে যদি হচ্ছে আমার এটার নাম জানা থাকে, আমার ডেটা টাইপ আমার লেখা লাগবে না এখানে, এবং রিটার্ন টাইপও মনে হয় লেখা লাগবে না। সো এবার যদি আমি রান করি, রান করতে পারতেছি। আচ্ছা, আর এটাকে আমি একটু শর্ট করতে পারি, এটাতে আমি যে আমরা যে শিখছিলাম যে রিটার্ন এখানে ইউজ করতে পারি, আমরা চাইলে এইটা ট্রাই করে দেখি। ওয়েল, ঠিক হচ্ছে। আর যেহেতু এটা সিঙ্গেল স্টেটমেন্ট, পুরোটা একটা স্টেটমেন্ট, একটা ইফ স্টেটমেন্ট, সো আমি এখানে রিটার্নটাকেও অমিট করতে পারি। তাহলে যদি দেখি, হ্যাঁ ঠিক আছে। তো এই তো, আচ্ছা এখানে এটা যদি এভাবে লিখতাম সুন্দর হতো না? আমি হচ্ছে এখানে এইটা রাখলাম এন্ড দেন এরকম, এরকম রাখলে বেশি ভালো লাগতেছে। আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে যে, আচ্ছা আমি যদি এটা ইগনোর করি, ব্র্যাকেট না দিই, তাহলে কি হবে? এক্সপেক্টেড এত আফটার এলস, আচ্ছা ব্র্যাকেট দেওয়া লাগবে তার মানে, ঠিক আছে ব্র্যাকেট দিলাম, প্যারা নেই। আচ্ছা, ওদের মতো সিঙ্গেল লাইন কিছু করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ইফ স্টেটমেন্টটা বাদ দিই আমি এখানে, এখানে লেটস আমি নাম্বারটাকে 2 দিয়ে গুণ করব, নাম্বার টাইমস 2, এরকম যদি করি তাহলে দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। আর আমি কনসাইজ কিছু লিখতে যাচ্ছিলাম আর কি, তাই। ও ওয়েট, আমি তো ইয়ে ইউজ করতে পারি, এটাই ইউজ করতে পারি,
এখানে কি আছে নাম কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করা যায় নাকি দেখি। ওয়েল, করা যায়। সো আমি এটাকে এক লাইনে নিতে পারবো। হ্যাঁ, নাইস। আচ্ছা, তারপর বলতেছে যে you can refer to parameters by number instead of by name. আচ্ছা, this approach is especially useful in very short closures. You can refer parameters by number instead of by name. আচ্ছা, মানে এটা যেহেতু এটাকে আমি $1ও লিখতে পারতাম চাইলে মনে হয়। দেখি তো, ডলার, আচ্ছা $0 দিয়ে শুরু, এটা চলে আসে অটো কমপ্লিট অলরেডি। তো তারপরে আমি এখানেও চেঞ্জ করতে পারবো $0, আর এখানেও চেঞ্জ করা যাবে $0। এখন যদি রান করি, ও ওয়েট, আচ্ছা এটা মনে হয় দেখা লাগবে না। আরো কনসাইজ, যদিও এটা খুবই মানে কেমন জানি রিডেবল মনে হচ্ছে না। আচ্ছা দেখি। Yeah, this approach is especially useful in very short closures. A closure passed as last argument to a function can appear immediately after the parenthesis. A closure passed as the last argument. আচ্ছা, যদি এটা মানে অনেকগুলো আর্গুমেন্ট থাকতে পারে একটা ফাংশনে, এখানে আমরা দেখতেছি যে অনেকগুলো ফাংশন আর্গুমেন্ট আছে। যদি এটা লাস্ট আর্গুমেন্ট হয় তাহলে কি হবে? Last argument of a function can appear immediately after the parenthesis. So, when a closure is only argument of the function, you can omit the parenthesis entirely. আচ্ছা, প্রথমে আমরা দেখি যে বলছে যে আমি প্যারেন্থেসিসের পরেই আমি হচ্ছে এটা লিখতে পারবো, আমার এরকম দরকার নেই। আচ্ছা, সো যেহেতু লাস্ট আর্গুমেন্ট আমি হচ্ছে এভাবে লিখতে পারতেছি। আর যদি হচ্ছে একমাত্র আর্গুমেন্ট হয় তাহলে আমার প্যারেন্থেসিসেরও দরকার নেই বলে। ওরে সেই, হ্যাঁ, এটা সিনট্যাক্সটা খুবই জোস। মানে এটা দেখলে মনে হচ্ছে যে না আমি মানে এটা ফর লুপ টাইপের মনে হচ্ছে অনেকটা। আচ্ছা, তারপর দেখি। হ্যাঁ, এখানে হচ্ছে এক্সাম্পল দেখাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে অবজেক্টস এন্ড ক্লাসেস। অবজেক্টস এন্ড ক্লাসেস এর মধ্যে আচ্ছা আমরা কতটুকু শেষ করছি? প্রায় 33% হবে। হ্যাঁ, এরকমই হবে। অবজেক্টস এন্ড ক্লাসেস এখানে কি আছে শুরু থেকে দেখি। এটা তো নর্মাল একটা ক্লাস বানাইছে, ভিতরে একটা প্রপার্টি মেথড রাখছে, এখানে হচ্ছে একটা অবজেক্ট বানাইছে শেপ ডট নাম্বার অফ। আচ্ছা, এটা হচ্ছে বাইরে করছে আর কি, ভিতরে না করে। আচ্ছা ওয়েট, ও না, চেঞ্জ করছে খালি এই নাম্বার অফ সাইডসটাকে চেঞ্জ করছে। তারপর হচ্ছে কল করছে ডেসক্রিপশন। তারপর আচ্ছা ইনিট মনে হয় কনস্ট্রাক্টর, এটা তো আগের মতোই আছে। আচ্ছা, কনস্ট্রাক্টরের মধ্যে সেলফ ইউজ করছে, দিস না ইউজ করে পাইথনের মতো আর কি সেলফ ইউজ করছে। আর এখানে ডেটা টাইপ কেন দিছে কি জানি। আচ্ছা, এখানে আমি আচ্ছা কনস্ট্রাক্টরে যদি একটা ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করি তাহলে আমি এখানে ইনিশিয়ালাইজ না করলেও পারবো। আচ্ছা, এটা ডার্টেও আছে, এই ডার্টেও আমি এই সিমিলার জিনিস দেখছিলাম। হ্যাঁ, ইনিট ঠিক আছে। এটা আসলে একটা ভালো জিনিস যে ইনিট ইউজ করছে। সি প্লাস প্লাসে হয় কি যে আমরা সেম নামটা স্কোয়ার, এই সেম নামটা আমরা হচ্ছে কনস্ট্রাক্টর হিসেবে ইউজ করি, কিন্তু তখন সমস্যা কি যে আমি যদি আমার ক্লাসের নাম চেঞ্জ করতে যাই তাহলে দেখা যাবে যে আমার এই কনস্ট্রাক্টরের নাম চেঞ্জ করা লাগবে। আবার ডেস্ট্রাক্টরের নামও হচ্ছে সামনে একটা টিল্ডা থাকে, তারপর হচ্ছে ক্লাসের নাম থাকে। তবে ক্লাসের নাম চেঞ্জ করতে গেলে কত প্যারা খাওয়া লাগতেছে, ক্লাসের নাম চেঞ্জ করো, কনস্ট্রাক্টর চেঞ্জ করো, ডেস্ট্রাক্টর চেঞ্জ করো, সব কিছু চেঞ্জ করা লাগতেছে। এটা মানে খুবই হ্যাসেল একটা। কিন্তু এখানে জাস্ট ইনিট আছে, সো আমি জাস্ট ক্লাসের নামটা চেঞ্জ করলে হচ্ছে। আচ্ছা, তারপর ওভাররাইড আছে। আচ্ছা, সুন্দর।
আচ্ছা গেট সেট, আচ্ছা প্রপার্টি টাইপের এভাবে করা যায়। আর এটা আর কি উইল সেট। আচ্ছা মানে ভালোই নতুন জিনিস আছে অবজেক্টস এন্ড ক্লাসেস এর মধ্যে। ঠিক আছে। আচ্ছা তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অবজেক্ট এন্ড ক্লাস, অবজেক্টস এন্ড ক্লাসেস। আচ্ছা সো বলতেছে use class followed by class's name to create a class. সো আমরা ক্লাস followed by class name দিলে হচ্ছে আমাদের ক্লাস ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা আমি যদি এমটি ক্লাস ক্রিয়েট করি সেটা কি পসিবল? আমি যদি লিখি ক্লাস পিপল, লিখি, এটা কি পসিবল নাকি দেখি। আচ্ছা না, ক্লাসের হচ্ছে একটা ইয়ে থাকা লাগবে। আমি যদি এমটি রাখি এরকম, হ্যাঁ রান হচ্ছে, তার মানে হচ্ছে আমার এমটি ক্লাসের সিনট্যাক্স হচ্ছে এরকম। আচ্ছা a property declaration in a class is written the same way as constant or variable declaration except that it's in the context of a class. আচ্ছা সো এখানে বলতেছে আমরা ক্লাসে যেভাবে প্রপার্টি ডিক্লেয়ার করি সেটা হচ্ছে সেম ওয়ে অ্যাজ এ কনস্ট্যান্ট আর ভ্যারিয়েবল ডিক্লারেশন। একটা কনস্ট্যান্ট বা ভ্যারিয়েবল আমি যেভাবে ডিক্লেয়ার করবো ক্লাসের মধ্যে একটা কনস্ট্যান্ট বা ভ্যারিয়েবল বা প্রপার্টি আর কি সেমভাবে ডিক্লেয়ার করবো এক্সেপ্ট দ্যাট ইট ইজ দ্যাট ইটস ইন দ্য কনটেক্সট অফ এ ক্লাস। আচ্ছা তার মানে আমি যদি হচ্ছে এই ক্লাসের ভিতর একটা প্রপার্টি ডিক্লেয়ার করি, লেটস সে আমি ডিক্লেয়ার করলাম এক্স ইজ ইকুয়াল টু 0, আমি এই এক্সটা বাইরে অ্যাক্সেস করতে পারবো না। এটাই হচ্ছে এখানে বলছে। আমি যদি রান করতে চাই তাহলে বলবো যে ক্যান নট ফাইন্ড এক্স ইন দ্য স্কোপ। আচ্ছা likewise method and function declaration are written in the same way. So method আর function declaration সেম হবে। সো আমি যদি এখানে একটা ফাংশন বানাতে চাই তাহলে হচ্ছে আমি লিখবো func a function let's say just print করলাম print কিছু একটা hello from a func। এখন যদি আমি রান করি তাহলে কিছু আসবে না কারণ আমাকে ফাংশনটা কল করতে হবে। কিন্তু এভাবে হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করে সেম ভাবে। আর সিমিলারলি এখানে যেরকম বলছিল যে আমি যদি বাইরে থেকে এই ফাংশনটা রান করতে চাই আমি অবশ্যই হচ্ছে এই ফাংশনটা এখান থেকে রান করতে পারবো না। এখানে রান করলে আমাকে বলবে এই স্কোপে নাই, আমাকে এই স্কোপে যেতে হবে রান করার জন্য। আচ্ছা তারপর বলতেছে এখানে একটা এক্সপেরিমেন্ট বলতেছে যে অ্যাড এ কনস্ট্যান্ট প্রপার্টি উইথ লেট অ্যান্ড অ্যাড অ্যানাদার মেথড দ্যাট টেকস অ্যান আর্গুমেন্ট। আচ্ছা সো চলুন এটা আমরা করি। এখানে বলছে শেপ ক্লাসটার মধ্যে আরেকটা প্রপার্টি অ্যাড করতে হবে যেটা হচ্ছে লেট কনস্ট্যান্ট। সো আচ্ছা লেট ভ্যারিয়েবল বলে নাকি লেট কনস্ট্যান্ট, প্রপার্টি উইথ লেট। আচ্ছা ভ্যারিয়েবল অবশ্যই হবে না, লেট কনস্ট্যান্টই হবে। সো হ্যাঁ আমরা নেম একটা দিতে পারি স্ট্রিং, আর হচ্ছে আরেকটা আচ্ছা স্ট্রিং এটা কি ইনিশিয়ালাইজ করতে হবে দেখি কি করা লাগে। আচ্ছা আর আরেকটা ফাংশন একটু স্পেস দেয় এখানে। আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি যেহেতু লেট দিছি তার জন্য আমি যেহেতু ইনিশিয়ালাইজ করি নাই তার জন্য আমাকে বলতেছে কনস্ট্রাক্টর লাগবে একটা বা ইনিশিয়ালাইজার লাগবে। তো তাহলে আমি এটাকে ইনিশিয়ালাইজ করে দিই ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি আমি শেপ নাম দিলাম। আর একটা ফাংশন বানাতে বলছে যেটা হচ্ছে একটা প্যারামিটার হিসেবে ইনপুট নেবে। সো আমি হচ্ছে একটা প্যারামিটার কি বানানো যায় শেপের জন্য। আমি ভলিউম দেই, ভলিউম ইন্টিজার হিসেবে ভ্যালু হিসেবে হাইট নেবে, হাইট হবে একটা ইন্টিজার আর রিটার্ন করবে হচ্ছে একটা ইন্টিজার। সো আচ্ছা সো এখানে কয়টা প্যারামিটার বলছে একটাই দেখি দ্যাট টেক্স অ্যান আর্গুমেন্ট। আচ্ছা সো ভলিউম তো হচ্ছে না কারণ আমি ভাবছিলাম যে উইথ আর হাইট যদি থাকতো। আচ্ছা এটা করতে পারি আমি যেখানে এটার নাম দিই হচ্ছে উইথ, একটা হচ্ছে 10 দিলাম আর লেট হাইট দিলাম 20 উইথ আর ব্রেথ আর ব্রেথ। আর এখানে থাকবে হচ্ছে হাইট আর রিটার্ন করবো হচ্ছে উইথ ইন্টু হাইট ব্রেথ ইন্টু হাইট। ওকে আচ্ছা এটা অবশ্যই একটা কি বলবো প্যারালাল পাইপ না বাট তাও আমি সেম হাইট ইউজ করছি জাস্ট সিম্পলিফিকেশনের জন্য।
অবশ্যই এই হাইটটা সব শেপের জন্য কাজ করবে না, তখন হয়তো ওভাররাইড করতে হতে পারে। আচ্ছা দেখি কি হয়। তো তারপর বলছে ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্ট অফ এ ক্লাস বাই পুটিং প্যারেন্থেসিস আফটার দ্য ক্লাস নেম, ইউজ এ ডট সিনট্যাক্স টু অ্যাক্সেস দ্য প্রপার্টিজ অ্যান্ড মেথডস অফ দ্য ইনস্ট্যান্স। সো আমি যদি নতুন বানাতে চাই একটা শেপ, সো var shape is equal to shape, আর shape dot নাম্বার অফ সাইজ চেঞ্জ করতে পারবো, সবই চেঞ্জ করতে পারতেছি। সিম্পল ডেসক্রিপশন দিতে পারবো, আর হচ্ছে ভলিউমও দিতে পারতেছি। তো রান করে দেখি। হ্যাঁ, রান করতেছে ঠিক মতো। হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাঁ এখানে সেম কাজই করছে। তো বলছে দিস version of the shape class is missing something important, an initializer to set up the class when an instance is created, using use init to create one. হ্যাঁ, সো এখানে যেটা বলতেছে যে আমাদের একটা ইনিশিয়ালাইজারের অভাব আছে। তো যদি আমি একটা ইনিশিয়ালাইজার দেই তাহলে হচ্ছে আমাকে এরকম কষ্ট করে বারবার প্রত্যেকটা প্রপার্টি ভাবে সেট করা লাগবে না। শেপ ডট নাম্বার, শেপ ডট ব্রিথ হচ্ছে আলাদা একটা দেওয়া, তারপর শেপ ডট উইথ আলাদা একটা দেওয়া, এরকম এত কষ্ট করা লাগবে, আমি জাস্ট ইনিশিয়ালাইজার দিয়ে করে ফেলতে পারবো। সো ইনিশিয়ালাইজার সিনট্যাক্সটা তো দেখলাম যে জাস্ট ইনিট, আর বাকিটা হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে ইনপুট হিসেবে কিছু নিবে, আর সেলফ ডট নেম দিয়ে আমি হচ্ছে নেমটাকে অ্যাক্সেস করতে পারবো, আর এখানে জাস্ট নেম দিলে আমি হচ্ছে এটাকে অ্যাক্সেস করতে পারবো। সো আমি এই ভ্যালুটা ইনপুট নিয়ে এখানে অ্যাসাইন করে দেবো বেসিক্যালি। তো আমি একটা ইনিট ফাংশন বানাই এখানে। ইনিট প্যারামিটার হিসেবে নিবে হচ্ছে লেটস সে উইথ, হচ্ছে ইন্ট হবে, এবং ব্রেথ একটা ইন্ট হবে, আর কোনো কিছু রিটার্ন করবে না অবশ্যই। আর আমি যেটা বলবো সেলফ ডট উইথ ইজ ইকুয়াল টু উইথ, সেলফ ডট হাইট ইজ ইকুয়াল ব্রেথ, ব্রেথ ইজ ইকুয়াল টু ব্রেথ। আর এখন এগুলোকে আমি ইনিশিয়ালাইজ না করলেও পারি। অলরাইট, সো এবার আমাকে এটা করতে হবে না, আমি হচ্ছে জাস্ট এখানে আচ্ছা নাম্বার অফ সাইজটা নিয়ে নিই। আচ্ছা নাম্বার অফ সাইজটা আমি এভাবে করি, আন্ডারস্কোর নাম্বার অফ সাইজ, আর এখানে হচ্ছে সেলফ ডট নাম্বার অফ সাইজ ইজ ইকুয়াল টু নাম্বার অফ সাইজ। আর হচ্ছে এখানে আমি দিলাম 3 কমা উইথ হচ্ছে সাম ভ্যালু হচ্ছে 10, অ্যান্ড হাইট হচ্ছে হাইট না ব্রেথ হচ্ছে 20। সো এখন যদি রান করি, শুড রান। আচ্ছা হ্যাঁ, রান করতেছে ঠিক মতোই আছে। আচ্ছা, তো আমাদের ইনিট গেল, তারপর কি বলো, নোটিস হাউ সেলফ is used to distinguish the name property from the name argument to the initializer. হ্যাঁ, সো আমরা যখন সেলফ ডট নেম দিচ্ছি তখন হচ্ছে আমরা প্রপার্টিটাকে পাচ্ছি, প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে পারতেছি। আর যখন কেবল নেম লিখতেছি সেলফ ছাড়া, তখন হচ্ছে আমরা আর্গুমেন্টের ভ্যারিয়েবলটাকে পাচ্ছি। তারপর বলছে the argument to the initializer are passed like a function call when you create an instance of the class. Every property needs a value assigned either in description as number of sites or in as initializer with name. আচ্ছা হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট যে the argument to the initializer are passed like a function call, এটা জাস্ট একটা ফাংশন কল আর কিছু না, একটা ফাংশন। আর তা বলছে যে এভরি প্রপার্টি হ্যাজ এ ভ্যালু অ্যাসাইন। এখন এই যে ভ্যালুটা অ্যাসাইন করতেছি, যে আমরা একটু আগে দেখছিলাম যে যখন হচ্ছে আমি আমার ইনিশিয়ালাইজারটা যদি আমি সরাই ফেলি, তাহলে আমি দেখবো যে আমার এখানে একটা এরর দেখাচ্ছে যে আমার উইথ আর ব্রেথের জন্য কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করি নাই। হ্যাঁ, এই তো আমাকে আমার ইনিশিয়ালাইজার লাগবে যদি হচ্ছে আমি এরকম এমটি রাখি কিছু, কিন্তু যদি এরকম কিছু না থাকে আমার, তাহলে আমার কোনো এরর দেখানোর কথা না। অবশ্যই আমি এগুলো আমার কমেন্ট করে রাখি। তো এখন আমার কোনো এরর আছে এখানে, ইন্টিজার রিটার্ন করতে হবে, সো রিটার্ন 0 করে দিই। তো হ্যাঁ, এখন কোনো এরর দেখাচ্ছে না, বাট যেই হচ্ছে আমি এই ভ্যালুগুলোকে নিয়ে আসবো, আনইনিশিয়ালাইজ কোনো ভ্যারিয়েবল রাখবো, তখনই বলবে আমার কনস্ট্রাক্টর লাগবে, তো বা ইনিশিয়ালাইজ লাগবে, একই কথা। তো এটাই আর কি, যে আমি যখন আমার প্রত্যেকটা ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে হবে, হয় ইনিশিয়ালাইজার দিয়ে অথবা আমি হচ্ছে এরকম হার্ড কোডের ভ্যালু দিতে পারবো। সেটার নাম কি বলছিল, আইদার ইনিস ডেক্লারেশন অর হচ্ছে ইনিশিয়ালাইজার। সো এভাবে ডেক্লারেশনের মধ্যে করতে হবে অথবা ইনিশিয়ালাইজার দিয়ে করতে হবে, যে কোনো একটা। আচ্ছা, তারপর বলতেছে ইউজ ডি ইনিট টু ক্রিয়েট এ ডি ইনিশিয়ালাইজার ইফ ইউ নিড টু পারফর্ম সাম ক্লিন আপ বিফোর দ্য অবজেক্ট ইজ ডি অ্যালোকেটেড। আচ্ছা হ্যাঁ, ডি ইনিট হচ্ছে তার মানে ইনিট হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করার সময়, আর ডি ইনিট হচ্ছে একটা অবজেক্ট ডিলিট করার সময়।
যখন ডিলিট হয়ে যায়। সো আমি একটা কাজ করতে পারি, ট্রাই করে দেখি যে ডিলিটটা আসলে কখন কল হচ্ছে। আমি যদি হচ্ছে ডিইনিট লিখি এখানে, লেটস সে প্রিন্ট করলাম অবজেক্ট ডিলিটেড, দেখি কি হয়। এখন এটা কি রান হবে নাকি? হচ্ছে না, মেবি অন্য কোনোভাবে এটাকে রান করা যায়। ডিলিট বলতে কিছু আছে এখানে? ডিলিট না, ডি ডিফল্ট না। অবজেক্টটা যদি ডিলিট করা যেত তাহলে পারতাম। যেমন ইনিটের মধ্যে যদি আমি কিছু লিখি, প্রিন্ট অবজেক্ট ক্রিয়েটেড, তাহলে হচ্ছে ইনিশিয়ালাইজ হওয়ার সাথে সাথে হচ্ছে এই প্রিন্ট স্টেটমেন্ট রান হবে। তো হ্যাঁ, অবজেক্ট ক্রিয়েটেড রান হচ্ছে। সো ডিলিট কিভাবে করা যায়, গুগল করি how to delete an object in Swift. Delete an instance of a class in Swift হচ্ছে কিভাবে করে? আচ্ছা, আমি যদি এখানে এটাকে একটা নালাবল শেপ বানাইতাম তাহলে মেবি হবে। আচ্ছা, এখানে একটা এরর হবে। এখানে আমার হচ্ছে, আচ্ছা ইফ লেট শেপ লিখি, তাহলে এখানে দিতে পারবো। আর ফাইনালি আমি হচ্ছে শেপ ইজ ইকুয়াল টু নীল, প্রিন্ট এন্ড। এবার যদি দেখি, হ্যাঁ এই যে অবজেক্ট ডিলিটেড। তো যখন হচ্ছে আমি অবজেক্টের যে অবজেক্টটা ছিল, সরি আমার ভ্যারিয়েবলটাতে যে অবজেক্টটা ছিল সেটা ডিলিট করার উপায় কি? আমি হচ্ছে এখানে নতুন কিছু একটা লিখবো। আমি যদি নীল না লিখে আমি যদি আরেকটা, নীল যখন লিখতেছি আমি তখন কি হচ্ছে আগে বলি। সো নীল যখন লিখতেছি তখন হচ্ছে ওই অবজেক্টটা ডিলিট হয়ে যাচ্ছে, ওই অবজেক্টটা আর দরকার নেই আমার। তো তখন হচ্ছে অবজেক্ট ডিলিটেড লেখা আসতেছে। আচ্ছা আমি যদি এখানে আচ্ছা ইনিশিয়ালাইজার আমি প্রথমে একটা কিছু প্রিন্ট করি, অবজেক্ট অবজেক্ট ক্রিয়েটেড। তো এখন যদি রান করি প্রথমে অবজেক্ট ক্রিয়েটেড আসবে, তারপর হচ্ছে আউটপুটটা, তারপর হচ্ছে অবজেক্ট ডিলিটেড। ওকে, আর এখন আমি যদি এখানে নীল না লিখে আমি যদি লিখি আরেকটা শেপ অ্যান্ড এখানে কিছু ভ্যালু দিয়ে দিই। আচ্ছা শেপ টাইপ কেন লিখছে, এখানে থাকবে হচ্ছে আচ্ছা 4 দিলাম, 3 দেই, উইথটা চেঞ্জ করে দিই কিছু একটা নতুন, হাইট তো নাই। আচ্ছা এইবার যদি ট্রাই করি তাহলে মনে হয় অবজেক্ট ডিলিট হয়ে আবার নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হবে। দেখি ট্রাই করে। হ্যাঁ, আচ্ছা অবজেক্ট ক্রিয়েটেড দুইবার আগে প্রিন্ট হয়েছে, তারপর অবজেক্ট ডিলিটেড। উইয়ার্ড। আচ্ছা আমি যদি এখানে আগে নীল লিখি তারপর যদি শেপ ইজ ইকুয়াল টু এভাবে লিখি তাহলে কি হবে? প্রথমে ডিলিট হচ্ছে তারপর ক্রিয়েট হচ্ছে। আচ্ছা এটা আরেকবার একটু রান করি তো কেন এরকম হচ্ছে বোঝার চেষ্টা করি একটু। ক্রিয়েটেড ডিলিটেড আবার দেই। আচ্ছা সো, ও আচ্ছা বুঝতে পারছি মনে হয়। সো যখন এই লাইনটা আসতেছে তখন মনে হয় যেটা হচ্ছে যে প্রথমে এই অবজেক্টটা নতুন ক্রিয়েট হচ্ছে, তারপর ওই অবজেক্টটা যখন এই শেপ ভ্যারিয়েবলে অ্যালোকেট হচ্ছে তখন আগেরটা ডিলিট করে এই নতুনটা রাখতেছে, এরকম হবে। এটা হতে পারে। আচ্ছা তো যাই হোক আমরা একটা রাফ আইডিয়া পেলাম যে কিভাবে একটা অবজেক্ট ডিলিট করতে হয় আর অবজেক্ট ক্রিয়েট করতে হয়, এটা বুঝতে পারতেছি তাহলে। আচ্ছা তো তারপর আরেকটা জিনিস জানতে পারলাম যে সুইফটে হচ্ছে একটা অবজেক্ট অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায় যখন হচ্ছে আমি নতুন একটা ভ্যালু অ্যাসাইন করব। তখন নতুন মানে যখন এইটার জন্য কোনো রেফারেন্স থাকবে না আর মেমোরিতে তখন এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো তারপর use d to deinitialize if you need to perform some cleanup before the object is deallocated. So তারপর বলতেছে subclasses subclasses include their superclasses name after their class name separated by a semicolon. আচ্ছা তার মানে এটা হচ্ছে ইনহেরিটেন্স করার ওয়ে হচ্ছে আমি
এটার পরে হচ্ছে জাস্ট হচ্ছে একটা সেমিকোলন দিয়ে দিব, তাহলে এটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, সাব ক্লাস হয়ে যাবে আর ইনহেরিট করবে এটাকে। সো দেয়ার ইজ নো রিকোয়ারমেন্ট ফর এ ক্লাস to subclass any standard root class, so you can include or omit a superclass as needed. আচ্ছা, তার বলতেছে কি যে আমার সুপার ক্লাস দেওয়াটা ম্যান্ডেটরি না, আমি চাইলে এই পুরো পার্টটা অমিট করতে পারি, যেমনটা আমরা এখানে লিখছিলাম, এখানে তো কোনো সুপার ক্লাস নেই, এটাই মনে হয় বলছো। আচ্ছা, তারপর বলতেছে যে মেথডস অন এ সাব ক্লাস দ্যাট ওভাররাইড দ্য সুপার ক্লাস ইমপ্লিমেন্টেশন আর মার্ক উইথ ওভাররাইড। আচ্ছা, সো আমি যদি ওভাররাইড করতে চাই তাহলে আমাকে ওভাররাইড কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ইটস সিম্পল। হ্যাঁ, মার্ক উইথ ওভাররাইড, ওভাররাইডিং এ মেথড by account without override is detected by compiler as an error. হ্যাঁ, এটা খুবই নাইস, এরর হয় উচিত। তারপর the compiler also detects methods with override that don't actually override any method in the superclass. The compiler also detects method with override that don't actually override any method in superclass. সো বেসিক্যালি আমি যদি এখানে একটা নতুন ফাংশন, নতুন ক্লাস বানাই, এখানে একটা নতুন, এগুলো সব ডিলিট করি, ক্লাস এ শেপ হচ্ছে ইনহেরিট করবে শেপকে, অ্যান্ড আমি যদি এরকম লিখি যে ওভাররাইড, উল্টাপাল্টা একটা কিছু ফাংশন লিখি, ড্র ড্রয়িং, তাহলে কি এরর দেখাবে? হ্যাঁ। আচ্ছা, ফাংশন কিওয়ার্ড, method does not override any method from its superclass, এটা কি বুঝাইছে? The compiler also detects method with override that don't actually override any method in the superclass. হ্যাঁ, এটাই বুঝেছে যে আমাকে এরর দেখাবে। আচ্ছা, তো এখানে কি করছে, এখানে হচ্ছে আচ্ছা ইনিশিয়ালাইজারটা কি ওভাররাইড লেখা লাগে না এখানে, ইনিশিয়ালাইজারটা আচ্ছা নতুন ইনিশিয়ালাইজার বানাইছে, আর হচ্ছে নতুন একটা মেথডও বানাইছে, অ্যান্ড সিম্পল ডেসক্রিপশন যেটা আগেও ছিল আমাদের, এটা ওভাররাইড করছে। তারপর বলতেছে যে এক্সপেরিমেন্টে কি, মেক অ্যানাদার সাবক্লাস অফ named shape called circle that takes a radius and a name as an argument to its initializer. Implement an area and a simple description method on the circle class. আচ্ছা, এটা তো সেম জিনিস বেসিক্যালি, কিউবের জন্য যেটা করছি, স্কোয়ারের জন্য যেটা করছি, সার্কেলের জন্য সেটাই করতে হবে। তারপর বলতেছে যে in addition to simple properties that are stored, properties can have a getter and a setter. আচ্ছা, getters and setters অ্যাড করতে পারবো। সো আমি যদি এই প্যারামিটারটাকে অ্যাক্সেস করি, তখন হচ্ছে আমার হচ্ছে অন ডিমান্ড এটা হচ্ছে কম্পিউটেড হবে, আর হচ্ছে যদি আমি সেট করতে চাই কোনো ভ্যালু, তখন এটা অটোমেটিক্যালি হচ্ছে 3 দিয়ে ডিভাইড হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা অটোমেটিক্যালি 3 দিয়ে ডিভাইড হবে না, এটা ঠিকই থাকবে, কিন্তু আমার যে সাইড লেন্থ ওইটা অটোমেটিক্যালি 3 দিয়ে ডিভাইড হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আচ্ছা এখানে একটা লক্ষণের বিষয় যে নিউ ভ্যালু হচ্ছে নতুন ভ্যালুটার নাম হবে, এটা এখানে কোথাও ডিক্লেয়ার করে নেই, বাট এটা হচ্ছে মনে হয় স্ট্যান্ডার্ড। আচ্ছা, তো এখানে কি লিখছে দেখি, হ্যাঁ এখানে নিউ ভ্যালু নিয়েও কথা বলছে। ইন দ্য সেটার ফর পেরিমিটার, the new value has the implicit name new value. You can provide an explicit name in the parenthesis after set. আচ্ছা, সেটের পর আমি হচ্ছে প্যারেন্থেসিসে একটা এক্সপ্লিসিট নেমও দিতে পারবো, বাট এটা হচ্ছে ডিফল্ট। তারপর বলতেছে যে নোটিস দ্যাট দ্য ইনিশিয়ালাইজার ফর দ্য equilateral triangle class has 3 different steps, setting a value of properties that the subclass declares. The value of properties, ইনিশিয়ালাইজার হচ্ছে 3টা স্টেপ ছিল। ও, এখানে সুপার ডট ইনিট এটা কি? আচ্ছা, প্রথম ধাপ হচ্ছে যে
যেগুলো নতুন ভ্যারিয়েবল সেগুলোকে আমার ইনিশিয়ালাইজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তারপর কলিং দ্য সুপার ক্লাসেস ইনিশিয়ালাইজ, আচ্ছা সুপার ক্লাসকে আমার কল করতে হবে। সুপার বলতে হচ্ছে এটাকে বোঝাচ্ছে, যেটাকে আমি করব, ইনহেরিট করব, সেটা হচ্ছে আমার সুপার ক্লাস। সুপারের ইনিট কল করতে হবে আমার, আচ্ছা ওইটার ইয়েটাকে ইনিশিয়ালাইজারটাকে কল করতে হবে উইথ দ্য গিভেন প্যারামিটার্স। তার মানে আমাকে প্যারামিটারটা হচ্ছে প্যারামিটার নিতে হবে। আহ, এই ক্লাসের ইনিশিয়ালাইজার হিসেবে আমাকে এই প্যারামিটারটাকে নিতে হবে, কারণ আমি এটাকে হচ্ছে সুপার ক্লাস ইনিশিয়ালাইজারে পাস করবো। তারপর থার্ড স্টেপ হচ্ছে চেঞ্জ দ্য ভ্যালু অফ দ্য প্রপার্টিজ ডিফাইন্ড বাই দ্য সুপার ক্লাস। এনি অ্যাডিশনাল সেট আপ work that uses the methods getters or setters can also be done at this point. আচ্ছা তারপরে এখানে হচ্ছে আমার কিছু অপশনাল কাজ যেগুলো মানে এক্সট্রা কিছু করা লাগলে ওগুলো করবো। বাট ফার্স্টে এই দুটা স্টেপ আমাকে ফলো করতে হবে। একটা হচ্ছে যে নতুন ভ্যালুগুলো সেট করতে হবে, তারপর হচ্ছে সুপার ক্লাস ইনিশিয়ালাইজ করতে হবে। আচ্ছা, if you don't need to compute the property that still needs to provide code that's run before and after setting a new value, use will set and did set. If you don't need to compute the property but still need to provide code that runs before and after setting. আচ্ছা, তার মানে এখানে বলতেছে যদি আমার কোনো কম্পিউটেশনের কাজ না থাকে, এটা দেওয়ার কি দরকার, অতটা তো ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। আচ্ছা হয়তো সামনে ইউজ করতে গিয়ে দেখবো যে এরকম হয়তো কিছু উইলসেট ডিডসেট টাইপের কিছু কাহিনী থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা তো আমি ইয়ের ভিতরেই করতে পারতাম, সেট আর গেটের ভিতরেই করতে পারি, ভিতরে লিখতে পারতাম। এটা এক্সট্রা লেখার কি কারণ? আচ্ছা দেখি, the code you provide is run anytime the value changes outside of an initializer. For example, the class below ensures that the side length of its triangle is always the same as the side length of its square. হ্যাঁ বুঝতে পারছি, স্কোয়ার অ্যান্ড ট্রায়াঙ্গেল নাম দিছে ক্লাসে। আচ্ছা তারপর বলতেছে যে এখানে কি করলো, একটা অবজেক্ট বানাইছে, সেটার সাইজ দিছে 10। সো যখন আমি সাইজ 10 দিচ্ছি, এই সাইজটা হচ্ছে স্কোয়ার এবং ট্রায়াঙ্গেল দুটাতেই চলে যাচ্ছে সাইড লেন্থ হিসেবে। আবার একটা ইনিশিয়ালাইজ করলে তো আরেকটা তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, যেটা বুঝতেছি। আচ্ছা দেখি, আচ্ছা হ্যাঁ, সো স্কোয়ারটা যখন আমি চেঞ্জ করতেছি নতুন অবজেক্ট দিয়ে, তখন ট্রায়াঙ্গেলের মধ্যে সেম চেঞ্জেস চলে আসতেছে। আচ্ছা তারপর বলতেছে যে when working with optional values you can write question mark before operations like method properties and subscripting কি, ও সাবস্ক্রিপ্টিং হচ্ছে মনে হয় যে অ্যারের ইন্ডেক্স অ্যাক্সেস করা, ওইটা। আচ্ছা কোয়েশ্চেন মার্ক দিতে পারবো, দিলে লাভ কি? আচ্ছা এটা ডার্টের মতো অনেকটা, বুঝতে পারছি। If the value before the question mark is null, everything after the question mark is ignored and the value of the whole expression is nil. আচ্ছা বুঝতে পারছি। সো এখানে বলতেছে যে যদি আমার অপশনাল স্কোয়ার নাল হয় তাহলে আমার এই পুরো ভ্যালুটাই নাল হয়ে যাবে। আর যদি অপশনাল স্কোয়ার কোনো একটা ভ্যালু থাকে, স্যার আমি নাল বলতেছি, নীল বলতে যাচ্ছিলাম, আমি অন্য ল্যাঙ্গুয়েজের সাথে গুলাই ফেলতেছিলাম। সো অপশনাল স্কোয়ার যদি নীল হয় তাহলে আমার সাইড লেন্থ নীল হবে, আর অপশনাল স্কোয়ার যদি নীল না হয় তাহলে ওইটার উপর সাইড লেন্থ অপারেশনটা হবে। তো হ্যাঁ, আর সাইড লেন্থ অপারেশনের যে ভ্যালু সেটা হচ্ছে আমার এই সাইড লেন্থ, এই ভ্যারিয়েবলটাতে, এই কনস্ট্যান্টের মধ্যে থাকবে। আচ্ছা তারপর আদারওয়াইজ দ্য অপশনাল ভ্যালু ইজ আনর্যাপ, হ্যাঁ আনর্যাপ হবে, অ্যান্ড এভরিথিং আফটার দ্য question mark acts on the unwrapped value. In both cases the value of the whole expression is an optional value. আচ্ছা সো এটাকে অবশ্যই অপশনাল হতে হবে, কারণ যেহেতু এখানে নীল হওয়ার একটা চান্স আছে। তারপর বলতেছে enumerations and structures. enumerations এর মধ্যে তো ভালোই কাহিনী থাকার কথা, then concurrencies আর তারপর protocols. আচ্ছা সো আমরা প্রায় 50% শেষ করে ফেলছি এই পর্যন্ত। তো আমরা একটা ব্রেক নিতে পারি, অ্যান্ড নেক্সট পার্টটা রেস্ট অফ দ্য 50% আমরা হয়তো পার্ট 2-তে রাখতে পারি।